অডিও বুকস ইকো বাংলায় আজ শুনবেন লেখক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস হিমুর প্রথম পর্ব। কি নাম বললেন আপনার? হিমু? জি, হিমু। হিম থেকে হিমু? জি না, হিমালয় থেকে হিমু। আমার ভালো নাম হিমালয়। ঠাট্টা করছেন? না, ঠাট্টা করছি না। আমি পাঞ্জাবির পকেট থেকে ম্যাট্রিকের সার্টিফিকেট বের করে এগিয়ে দিলাম। হাসি মুখে বললাম, সার্টিফিকেটে লেখা আছে, দেখুন। এশা হতভম্ব হয়ে বলল, আপনি কি সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরে বেড়ান? জি, সার্টিফিকেট পকেটেই রাখি। হিমালয় নাম বললে অনেকেই বিশ্বাস করে না, তখন সার্টিফিকেট দেখাই। ওরা বড় ধরনের একটা ঝাঁকি খায়। আমি উঠে দাঁড়ালাম। এশা বলল, আপনি কি চলে যাচ্ছেন? এখন যাবেন না, একটু বসুন। আমার যেহেতু কখনোই কোনো তাড়া থাকে না, আমি বসলাম। রাত 9টার মতো বাজে, এমন কিছু রাত হয়নি, কিন্তু এ বাড়িতে মনে হচ্ছে নিশুতি। কারো কোনো সারা শব্দ নেই। বুড়ো একজন মানুষের খক খক শুনছিলাম, এখন তাও শোনা যাচ্ছে না। বুড়ো মনে হয় এই ফ্ল্যাটের নয়, পাশের ফ্ল্যাটের। এশা আমার সামনে বসে আছে, তার চোখে অবিশ্বাস এবং কৌতূহল একসঙ্গে খেলা করছে। সে অনেক কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে, আবার জিজ্ঞেস করতে ভরসা পাচ্ছে না। আমি তাদের কাছে নিতান্তই অপরিচিত একজন। তার দাদিমা রিকশা থেকে পড়ে মাথা ফাটিয়েছেন। আমি ভদ্রমহিলাকে হাসপাতালে নিয়ে মাথা ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে বেতের সোফায় বসে আছি। এদের কাছে এই হচ্ছে আমার পরিচয়। আমি খানিকটা উপকার করেছি, উপকারের প্রতিদান দিতে না পেরে পরিবারটা একটু অস্বস্তির মধ্যে পড়েছে। বোধহয় চা পাতা নেই ঘরে। চা পাতা থাকলে এতক্ষণে চা চলে আসতো। প্রায় আধ ঘন্টা হয়েছে, এর মধ্যে চা চলে আসার কথা। আমি বললাম, আপনাদের বাসায় চা পাতা নেই, তাই না? এশা আবারও হকচকিয়ে গেল, বিস্ময় গোপন করতে পারল না। গলায় অনেকখানি বিস্ময় নিয়ে বলল, না নেই, আমাদের কাজের মেয়েটা দেশে গেছে, ওই বাজার টাজার করে। চা পাতা না থাকায় আজ বিকেলে আমি চা খেতে পারিনি। আমি চা পাতা এনে দেব? না না, আপনাকে আনতে হবে না, আপনি বসুন। আপনি কি করেন? আমি একজন পরিব্রাজক। আপনার কথা বুঝতে পারছি না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। এসব তীক্ষ্ণ গলায় বলল, আপনি কি ইচ্ছা করে আমার প্রশ্নের উদ্ভট উদ্ভট জবাব দিচ্ছেন? আমি হাসি মুখে বললাম, যা সত্যি তাই বলছি। সত্যিকার বিপদ হলো সত্যি কথার গ্রহণযোগ্যতা কম। যদি বলতাম আমি একজন বেকার, পথে পথে ঘুরি, তাহলে আপনি আমার কথা সহজেই বিশ্বাস করতেন। আপনি বেকার নন? জি না, ঘুরে বেড়ানোই আমার কাজ, তবে চাকরি বাকরি কিছু করি না। আজ বরং উঠি। দাদিমা আপনাকে বসতে বলেছেন। উনি কি করছেন? শুয়ে আছেন, মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আপনি যদি এখন চলে যান তাহলে দাদিমা খুব রাগ করবেন। তাহলে বরং অপেক্ষাই করি। আমি বেতের সোফায় বসে অপেক্ষা করছি। আমার সামনে বিনীত ভঙ্গিতে এশা বসে আছে। বসে থাকতে তার ভালো লাগছে না, তা বোঝা যাচ্ছে। বারবার তাকাচ্ছে ভেতরের দরজার দিকে। এর মধ্যে দুবার হাত ঘড়ির দিকে তাকালো। উপকারী অতিথিকে একা ফেলে রেখে চলে যেতেও পারছে না। আজকালকার মেয়েরা অনেক স্মার্ট হয়। এরা ফট করে বলে বসে, আপনি বসে বসে পত্রিকা পড়ুন, আমার কাজ আছে। এ তাও বলতে পারছে না, আবার বসে থাকতেও ইচ্ছা করছে না। তার গায়ে ছেলেদের গায়ের চাদর। বয়স কত হবে? 24-25, কমও হতে পারে। চোখে মোটা ফ্রেমের চশমার জন্যে হয়তো বা বয়স বেশি লাগছে। গায়ের রং শ্যামলা। রংটা আরেকটু ভালো হলে মেয়েটিকে দারুণ রূপবতী বলা যেত। শীতের দিনে ঠান্ডা মেঝেতে মেয়েটি খালি পায়ে এসেছে। এটা ইন্টারেস্টিং। যেসব মেয়ে বাসায় খালি পায়ে হাঁটাহাঁটি করে তারা খুব নরম স্বভাবের হয় বলে আমি জানি। এশা অস্বস্তির সঙ্গে বলল, আমার পরীক্ষা আছে, আমি পড়তে যাব। একা একা বসে থাকতে কি আপনার খারাপ লাগবে? খারাপ লাগবে না। পত্রিকা থাকলে দিন, বসে বসে পত্রিকা পড়ি। আমাদের বাসায় কোনো পত্রিকা রাখা হয় না। ও আচ্ছা, টিভি দেখবেন? টিভি ছেড়ে দিই? আচ্ছা দিন। এশা টিভি ছাড়ল। ছবি ঠিকমতো আসছে না, ঝাপসা ঝাপসা ছবি। এশা বলল, অ্যান্টেনার তার ছিঁড়ে গেছে বলে এই অবস্থা। আমার অসুবিধা হচ্ছে না।
আমি খুব লজ্জিত যে আপনাকে একা বসিয়ে রেখে চলে যেতে হচ্ছে। লজ্জিত হবার কিছু নেই। আপনি কাইন্ডলি পাশের চেয়ারটায় বসুন। এই চেয়ারটা ভাঙা, হেলান দিলে পড়ে যেতে পারেন। আমি পাশের চেয়ারে বসলাম। কিছু কিছু বাড়ি আছে যার কোনো কিছুই ঠিক থাকে না। এটা বোধহয় সেরকম একটা বাড়ি। দেয়ালে বাঁকাভাবে ক্যালেন্ডার ঝুলছে, যার পাতা উল্টানো হয়নি। ডিসেম্বর মাস চলছে, ধুলা জমে আছে। আমি ক্যালেন্ডার থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালাম টিভির দিকে। নাটক হচ্ছে। মাঝখান থেকে একটা নাটক দেখতে শুরু করলাম। এটা মন্দ না। পেছনে কি ঘটে গেছে আন্দাজ করতে করতে সামনে এগিয়ে যাওয়া। নাটকে একটি মধ্যবয়স্ক লোক তার স্ত্রীকে বলছে, এ তুমি কি বলছো সীমা? না না না, তোমার এ কথা আমি গ্রহণ করতে পারি না, বলেই ভেউ ভেউ করে মুখ বাঁকিয়ে কান্না। সীমা তখন কঠিন মুখে বলছে, চোখের জলের কোনো মূল্য নেই ফরিদ, এই পৃথিবীতে চোখের জল মূল্যহীন। কিছু দূর নাটক দেখার পর মনে হলো এরা স্বামী স্ত্রী নয়। নাটকের স্ত্রীরা স্বামীদের নাম ধরে ডাকে না। সহপাঠী প্রেমিক প্রেমিকা হতে পারে, মাঝবয়সী প্রেমিক প্রেমিকা। ব্যাপারটা একটু খটকা লাগছে। যথেষ্ট আগ্রহ নিয়ে নাটক দেখছি। মাঝখান থেকে নাটক দেখার এত মজা আগে জানতাম না। জিক্স পাজেলের মতো। পাজেল শেষ করার আনন্দ পাওয়া যায়। নাটক শেষ হলো, মিলনাত্মক ব্যাপার। শেষ দৃশ্যে সীমা জড়িয়ে ধরেছে ফরিদকে। ফরিদ বলছে, জীবনের কাছে আমরা পরাজিত হতে পারি না সীমা। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, পাখি আমার নীরের পাখি। নাটকের শেষ দৃশ্যে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করার একটা নতুন স্টাইল শুরু হয়েছে, যার ফলে গানটা ভালো লাগে, নাটক আর ভালো লাগে না। আমি টিভি বন্ধ করে চুপচাপ বসে আছি। এবারের ড্রয়িং রুমের সময় কাটাবার মতো কিছু নেই। একটিমাত্র ক্যালেন্ডারের দিকে কতক্ষণ আর তাকিয়ে থাকা যায়। দরজার কড়া নড়ছে। আমি দরজা খুললাম। স্যুটটাই পরা এক ভদ্রলোক। ছেলে মানুষই চেহারা, মাথা ভর্তি চুল। এত চুল আমি কারো মাথায় আগে দেখিনি। হাত বুলিয়ে দেখতে ইচ্ছে করে। ভদ্রলোককে দেখে মনে হলো দরজায় কড়া নেড়ে তিনি খুবই বিব্রত বোধ করছেন। আমি বললাম, কি চাই? ভদ্রলোক ক্ষীণ গলায় বললেন, এশা কি আছে? আছে, ওর পরীক্ষা, পড়াশোনা করছে। ও আচ্ছা। ভদ্রলোক মনে হলো আরও বিব্রত হলেন, আরও সংকুচিত হয়ে গেলেন। আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন, আমি ওকে একটা কথা বলে চলে যাব। কথা বলতে রাজি হবে কিনা জানি না। কাইন্ডলি একটু আমার কথা বলুন। বলুন মোর্শেদ। মোর্শেদ বললেই চিনবে? জি। ভেতরে এসে বসুন, আমি বলছি। আমি ভেতরে যাব না, এখানেই দাঁড়াচ্ছি। আচ্ছা দাঁড়ান, কী নাম যেন আপনার বললেন? মোর্শেদ? জি মোর্শেদ। আমি কয়েক মুহূর্ত চিন্তা করলাম কি করা যায়। এখান থেকে এসা এসে বলে ডাকা যায়, ডাকতে ইচ্ছা করছে না। সরাসরি বাড়ির ভিতর ঢুকে গেলে কেমন হয়? এশা কোথায় পড়াশোনা করছে আমি জানি। ভেতরের বারান্দায় এক কোণায় তার পড়ার টেবিল। দাদিমাকে ধরাধরি করে ভেতরের বারান্দায় ইজি চেয়ারে শুইয়ে দিতে গিয়ে আমি এশার পড়ার টেবিল দেখেছি। আগে যেহেতু একবার ভেতরে যেতে পেরেছি, এখন কেন পারবো না? এশা রেগে যেতে পারে, রাগুক না। মাঝে মাঝে রেগে যাওয়া ভালো। প্রচণ্ড রেগে গেলে শরীরের রোগ জীবাণু মরে যায়। যারা ঘন ঘন রাগে তাদের অসুখ বিসুখ হয় না বললেই চলে। আর যারা একেবারেই রাগে না তারাই দুদিন পর পর অসুখে ভুগে। সবচেয়ে বড় কথায় এশাকে খানিকটা ভরকে দিতে ইচ্ছে করছে। আমাকে চুপচাপ বসিয়ে সে দিব্যি পড়াশোনা করবে তা তো হয় না। একটু হকচকিয়ে দেয়া যাক। আমি পর্দা সরিয়ে নিতান্ত পরিচিত জনের মতো ভেতরে ঢুকে গেলাম। এশা চেয়ারে পা তুলে বসেছে, বইয়ের উপর ঝুঁকে আছে। তার মনোযোগ এতই বেশি যে আমার বারান্দায় আসা সে টের পেল না। মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাচ্চা মেয়েদের মতো পড়তেই থাকলো। আমি ঠিক তার পেছনে দাঁড়িয়ে খুব সহজ গলায় বললাম, এশা, মোর্শেদ সাহেব এসেছেন, বাইরে দাঁড়িয়ে আছেন, তোমার সঙ্গে একটা কথা বলেই চলে যাবেন। এশা ভূত দেখার মতো চমকে আমার দিকে তাকালো। আমি বললাম, ভদ্রলোককে কি চলে যেতে বলবো? ভেতরে এসে বসতে বলেছিলাম, উনি রাজি হননি। এশা কঠিন গলায় বলল, আপনি দয়া করে বসার ঘরে বসুন। আপনি হুট করে ঘরে ঢুকে গেলেন কি মনে করে? আমি নিতান্তই স্বাভাবিক গলায় বললাম, ভদ্রলোককে কি বসতে বলবো? তাকে যা বলার আমি বলবো, প্লিজ আপনি বসার ঘরে যান। আশ্চর্য, আপনি কি মনে করে ভেতরে চলে এলেন?
আমি ঈশাকে হতচকিত অবস্থায় রেখে চলে গেলাম। ভদ্রলোক বাইরে সিগারেট ধরিয়েছেন। আমাকে দেখে আস্ত সিগারেট ফেলে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন। আমি বললাম, ভেতরে গিয়ে বসুন, এশা আসছে। আমাকে বসতে বলেছে? তা বলেনি, তবে আমার মনে হচ্ছে আপনি ভেতরে গিয়ে বসলে খুব রাগ করবে না। আমি বরং এখানেই থাকি। আচ্ছা থাকুন। আমি লম্বা লম্বা পা ফেলে রাস্তায় চলে এলাম। আপাতত রাস্তার দোকানগুলির কোনো একটিতে চা খাবো। ইতিমধ্যে ভদ্রলোকের সঙ্গে এশার কথাবার্তা শেষ হবে। আমি আবার ফিরে যাব। ফিরে নাও যেতে পারি। এই জগৎ সংসারে আগেভাগে কিছুই বলা যায় না। শীতের রাতে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে চা খাবার অন্যরকম আনন্দ আছে। চা খেতে খেতে মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে আকাশের তারা দেখতে হয়। সারা শরীরে লাগবে কনকনে শীতের হাওয়া, হাতে থাকবে চায়ের কাপ, দৃষ্টি আকাশের তারার দিকে। তারাগুলিকে দেখে মনে হবে সাদা বরফের ছোট ছোট খণ্ড। হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করবে, কিন্তু ছোঁয়া যাবে না। পরপর 2 কাপ চা খেয়ে তৃতীয় কাপের অর্ডার দিয়েছি। তখন দেখি মোর্শেদ সাহেব হনহন করে যাচ্ছেন। মাটির দিকে তাকিয়ে এত দ্রুত আমি কাউকে হাঁটতে দেখিনি। আমি ডাকলাম, এই যে ভাই মোর্শেদ সাহেব। ভদ্রলোক থমকে দাঁড়ালেন, খুবই অবাক হয়ে তাকালেন। নিতান্তই অপরিচিত কেউ নাম ধরে ডাকলে আমরা যেরকম অবাক হই, সেরকম অবাক। ভদ্রলোক আমাকে চিনতে পারছেন না। আশ্চর্য আত্মভোলা মানুষ তো। আমি বললাম, চা খাবেন মোর্শেদ সাহেব? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি কি আমাকে চিনতে পারছেন না? জি না। একটু আগেই দেখা হয়েছে। ভদ্রলোক আরও বিস্মিত হলেন। আমি বললাম, এখন কি চিনতে পেরেছেন? তিনি মাথা নেড়ে বললেন, জি জি। মাথা নাড়ার ভঙ্গি দেখেই বুঝতে পারছি তিনি মোটেই চেনেননি। আমি বললাম, এশার সঙ্গে কথা হয়েছে? জি হয়েছে। এখন আপনাকে চিনতে পেরেছি। আপনি এশার ছোট মামা। এশাকে ডেকে দিয়েছেন। আপনার স্মৃতিশক্তি খুবই ভালো। আমি অবশ্য এশার ছোট মামা না। সেটা কোনো বড় ব্যাপার না। এশা আপনার সঙ্গে কথা বলেছে, এটাই বড় কথা। এশা কথা বলেনি। কথা বলেনি? জি না। আমাকে দেখে প্রচণ্ড রাগ করলো। আপনি তো জানেন ও রাগ করলে কেঁদে ফেলে। কেঁদে ফেলল। তারপর বলল, বের হয়ে যাও, এক্ষুনি বের হও। আমি চলে এসেছি। ভালো করেছেন। চলুন চা খাওয়া যাক। আমি চা খাই না। চা খেলে রাতে ঘুম হয় না। তাহলে চা না খাওয়াই ভালো। এসা আপনার কে হয়? ও আমার স্ত্রী। আমি তাই আন্দাজ করছিলাম। চলুন যাওয়া যাক। চলুন। বড় রাস্তায় গিয়ে ভদ্রলোক রিকশা নিলেন। খিলগা যাবেন। রিকশাওয়ালাকে বললেন, 132 নম্বর খিলগা, একতলা বাড়ি, সামনে একটা বড় আম গাছ আছে। রিকশাওয়ালাকে এইভাবে বাড়ির ঠিকানা দিতে আমি কখনো শুনিনি। তিনি রিকশায় উঠে বসে আমার দিকে তাকিয়ে বললেন, ছোট মামা, আপনি কোন দিকে যাবেন? আসুন আপনাকে নামিয়ে দিই। আমি এসার ছোট মামা নই, কিন্তু মনে হচ্ছে ভদ্রলোককে এই সব বলা অর্থহীন। তার মাথায় ছোট মামার কাঁটা ঢুকে গেছে। সেই কাঁটা দূর করা এত সহজে সম্ভব না। আমি বললাম, মোর্শেদ সাহেব, আমি উল্টো দিকে যাব। আপনি এশাকে একটু বলবেন যে আমি সরি, একটা ভুল হয়ে গেছে, এরকম ভুল আর হবে না। যদি দেখা হয় অবশ্যই বলবো। যাই ছোট মামা। আচ্ছা, আবার দেখা হবে। আমি উল্টো দিকেই হাঁটা ধরলাম। এশাদের বাড়িতে আবার ফিরে যেতে ইচ্ছা করছে না। কি করব এখনও ঠিক করিনি। ঘণ্টাখানিক রাস্তায় হেঁটে মেসে গিয়ে ঘুমিয়ে পড়ব। রাতের খাওয়া এখনো হয়নি। কোথায় খাওয়া যায়? 20 টাকার একটা নোট আছে পকেটে। অনেক টাকা। 20 কাপ চা পাওয়া যাবে। একজন ভিখিরির 2 দিনের রোজগার। ঢাকা শহরে ভিখিরিদের গড় রোজগার 10 টাকা। এই তথ্য ইয়াদের কাছ থেকে পাওয়া গেল। সে হলো আমাদের বোকা বন্ধুদের একজন। ইয়াদের অঢেল টাকা। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। ইয়াদকে বুদ্ধিমান করতে পারেনি। ইয়াদদের পরিবারের যতই টাকা হচ্ছে সে ততই বোকা হচ্ছে। ইয়াদ ভিখিরিদের উপর গবেষণা করছে। তার পিএইচডি থিসিসের বিষয় হলো ভাসমান জনগোষ্ঠী, আর্থ-সামাজিক নিরীক্ষার আলোকে। ইয়াদকে অনেক ডাটা কালেক্ট করতে হচ্ছে। আমি তাকে সাহায্য করছি। সাহায্য করার মানে হলো তার একটা বিশাল পেট মোটা কালো ব্যাগ হাতে নিয়ে ঘুরে বেড়ানো। তার কালো ব্যাগে পাওয়া যাবে না এমন জিনিস নেই। কাগজপত্র ছাড়াও ছোট্ট একটা টাইপরাইটার, বোতলে ভর্তি চিরা গুড়, ইনস্ট্যান্ট কফি, চিনি, ফার্স্ট এইডের জিনিসপত্র, এক গাদা লম্বা নাইলনের দড়িও আছে। আমি জিজ্ঞেস করলাম, দড়ি কী জন্য রে ইয়াদ?
সে মুখ শুকনো করে বলছে, কখন কাজে লাগে বলা তো যায় না, রেখে দিলাম। ভালো করিনি বলাটা ইয়াদের মুদ্রাদোষ। কিছু বলেই খানিকক্ষণ চুপচাপ থেকে বলবে, ভালো করিনি। রাত 1টার দিকে মজনুর দোকানে ভাত খেতে গেলাম। ভাতের হোটেলের সাধারণত কোনো নাম থাকে না। এটার নাম আছে, নাম হলো মজনু মিয়ার ভাত মাছের হোটেল। বিরাট সাইনবোর্ডের এক মাথায় একটা মুরগির ছবি, আরেক মাথায় ছাগলের ছবি। ভাত মাছের ছবি নেই। মজনুর দোকানে ভাত খেয়ে যাওয়ার আদর্শ সময় হলো রাত 1টা। কাস্টমাররা চলে যায়, কর্মচারীরা 2টা টেবিল একত্র করে গোল হয়ে খেতে বসে। ওদের সঙ্গে বসে পড়লেই হয়। মজনুর ভাত মাছের হোটেলের ঝাঁপ ফেলে দেওয়া হয়েছে। বয় বাবুর্চি একসঙ্গে খেতে বসেছে। খাবার যা বাঁচে তাই শেষ সময়ে খাওয়া হয়। আজ ওদের ভাগ্য ভালো, রুই মাছ, খাসি দুটাই বেঁচে গেছে। প্রচুর বেঁচেছে, শুধু ভাত নেই। অল্প কটা আছে, তাই একটা টিনের থালায় রাখা আছে। তরকারির চামচে 1 চামচ করেও সবার হবে না। আমাকে দেখে এরা জায়গা করে দিল। মজনু মিয়া বিরস গলায় বলল, হিমু ভাই, রোজ দেরি করেন। আপনার মতো কাস্টমার না থাকাই ভালো, বড়ই যন্ত্রণা। আমি বললাম, ভাত নেই নাকি? যা আছে আপনার হয়ে যাবে, আপনি খান। ওরা মাছ গোছ খাবে। এত বড় পেটি একটা খেলে পেট ভরে যায়। খানিকটা ভাত রান্না করে ফেললে কেমন হয়? হিমু ভাই, আপনি আর যন্ত্রণা করবেন না তো? রাত 1টার সময় ভাত রানবে? অসুবিধা কি? অসুবিধা আছে, চাল নেই। পোলাওয়ের চাল সামান্য আছে, সকালে বিরিয়ানি হবে। এই খা তোরা, আমি চললাম। আর শুনেন হিমু ভাই, আপনার ওই পাগলা বন্ধু ইয়াদ সাহেবকে আমার এখানে আসতে নিষেধ করে দিবেন। আজ একদিনে 2বার এসেছে আপনার খোঁজে। 2বারই খুব যন্ত্রণা করেছে। বলে চা দিন, দিলাম চা। বলে কাপ পরিষ্কার হয়নি, গরম পানি দিয়ে ধুয়ে দিন। আমি ডাবল দাম দিব। দিলাম গরম পানিতে ধুয়ে। চা মুখে দিয়ে থুক করে ফেলে দিয়ে বলল, চিনি কম দিয়ে আরেক কাপ দিতে বলুন। আমি ডবল দাম দিব। কথায় কথায় ডবল দাম। আরে ডবল দাম চায় কে তার কাছে? এতগুলা কাস্টমারের সামনে সে থু করে চা ফেলল। আমার অপমান হলো না? আপনি আপনার বন্ধুকে বলে দেবেন। ইয়াদকে আমি বলে দেব। আজে বাজে লোককে হোটেল চিনায় দিয়েছেন, এরা জান শেষ করে দেয়। মজনু মিয়া ক্যাশ নিয়ে চলে গেল। টিনের থালায় 1 থালা ভাত নিয়ে আমরা 6জন মানুষ চুপচাপ বসে আছি। বাবুর্চির নাম মোস্তফা। মোস্তফা বসে আছে আমার পাশে। সে ক্লান্ত ও ক্ষুধার্ত। মোস্তফা বলল, হিমু ভাই, আপনি খান। রুই মাছটা ভালো ছিল। আরিচার মাছ, খেয়ে আরাম পাইবেন। আমি একা ভাত খাবো, আপনারা শুধু তরকারি? অসুবিধা কিছু নাই ভাইজান। অসুবিধা আছে। চুলা ধরান, পোলাওয়ের চাল বসিয়ে দিন, পোলাও রান্না করে ফেলুন। ভালো মাছ আছে, পোলাও দিয়ে আরাম করে খাই। বাবুর্চি অন্যদের দিকে তাকালো। সবাই চোখ চকচক করছে। আমি বললাম, মাছের তরকারি ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে, চুলা তো ধরাতেই হবে। মোস্তফা ক্ষীণ গলায় বলল, মালিক শুনলে খুবই রাগ হইব। শুনবে কেন? শুনবে না। তাছাড়া আগামী 2 দিন মালিক দোকানে আসবে না। পোলাও বসায় দিমু? দিন। সকালের জন্য মুরগি কোটা আছে, মোরগ পোলাও বসায় দিমু ভাইজান। আইডিয়া মন্দ না। যাহা 52 তাহাই 65। পোলাও যখন হচ্ছে, মোরগ পোলাওয়ে অসুবিধা কি? কতক্ষণ লাগবে? ডবল আগুন দিয়ে রানলে আধা ঘন্টার মামলা ভাইজান। দিন ডাবল আগুন। সিঙ্গেল আগুনে আজকাল কিছু হয় না। মজনু মিয়ার ভাত মাছের দোকানের কর্মচারীদের চোখ মুখ আনন্দে ঝলমল করতে লাগলো। আমি বললাম, রান্নাবান্না হোক, আমি আধা ঘন্টা পর আসব। চা বানাইয়া দেই ভাইজান, বৈশা বৈশা গরম চা খান। চা খেয়ে খিদে নষ্ট করব না, ভালো ভালো জিনিস রান্না হচ্ছে। আমি চলে গেলাম তরঙ্গিনী ডিপার্টমেন্টাল স্টোরে। ডাকাডাকি করে মুহিব সাহেবের ঘুম ভাঙালাম। তিনি স্টোরের ভেতরই ঘুমান। মুহিব সাহেব দরজা খুলে সহজ গলায় বললেন, কি দরকার হিমুবাবু? 6 বোতল ঠান্ডা কোক দিন তো। মুহিব সাহেব 6টা বোতল পলিথিনের ব্যাগে ভরে নিয়ে এলেন। একবারও জিজ্ঞেস করলেন না রাত 1:30টায় কোক কী জন্যে। মুহিব সাহেব, সঙ্গে টাকা নেই, টাকা পরে দিয়ে যাব। জি আচ্ছা। আপনি আমার জন্য একটু দোয়া করবেন হিমু ভাই, কাজ দিলে দোয়া করবেন। আবার কি হলো? কিছু হয়নি, এমনি বললাম, আজ আপনার জন্মদিন, একটা শুভ দিন।
জন্মদিন আপনি জানতেন? জানবো না কেন, জানি। সকালবেলা একবার আপনার কাছে যাব ভেবেছিলাম, যেতে পারিনি, ছুটি পেলাম না। যাক, তবু শুভ দিনে শেষ পর্যন্ত দেখা হলো। শুভ দিনে দেখা হয়নি মুহিব সাহেব, এখন প্রায় 2টা বাজতে চলল, জন্মদিনের মেয়াদ শেষ। যাই। মুহিব সাহেব দুঃখিত চোখে তাকিয়ে রইলেন। 6 বোতল কোক নিয়ে আমি বের হয়ে এলাম। মজনু মিয়ার ভাত মাছের হোটেলের লোকজন নিশ্চয়ই অপেক্ষা করছে আমার জন্যে। ভালো শীত পড়েছে। শীতের সময় সবাই খুব দ্রুত হাঁটে। আমি ধীরে ধীরে এগুচ্ছি, গায়ে শীত মাখিয়ে হাঁটতে ভালো লাগছে। রাতে হাঁটার সময় আপনাতেই আকাশের দিকে চোখ যায়। প্রাচীনকালের মানুষ আকাশে তারার দিকে তাকিয়ে দীর্ঘ ভ্রমণে বেরোতো। সব মানুষই বোধহয় সেই প্রাচীন স্মৃতি তার জিনে বহন করে। ঘরের ভেতর 2টা চিঠি। একটির খাম দেখেই বোঝা যাচ্ছে রূপার কাছ থেকে এসেছে। কার্টিস পেপারে ধবধবে সাদা খাম, খামের এক মাথায় রূপালি কালিতে অ্যাম্বুশ করা রূপার নাম। সাদার উপর রূপালি ফোটে না, তবু এটাই রূপার স্টাইল। অন্য চিঠিটি ব্রাউন কাগজের, ঠিকানা ইংরেজিতে টাইপ করা। 2টা চিঠির কোনোটাতেই স্ট্যাম্প নেই, হাতে হাতে পৌঁছে দেয়া। আমি রূপার চিঠিটি পকেটে রেখে অন্যটা খুললাম। যা ভেবেছি তাই, ইয়াদের লেখা, টাইপ করা চিঠি, ইংরেজি ভাষায় টেলিগ্রামের ধরনে লেখা। হিমু, খুঁজে পাচ্ছি না, কোথায় আছো? ভিডিও ক্যামেরা কিনেছি, সব ভিডিও হবে। ইয়াদ। ঘরে থাকলেই ইয়াদের হাতে ধরা পড়তে হবে। সারাদিনের জন্যে আটকে যেতে হবে। আমার কাজ হবে তার পেট মোটা কালো ব্যাগ নিয়ে ঘুরে বেড়ানো। এখন যেহেতু ভিডিও ক্যামেরা কেনা হয়েছে, ভিক্ষুকদের ইন্টারভিউ হবে ভিডিওতে। এতদিন ক্যাসেট রেকর্ডারে হচ্ছিল। ইয়াদের কাজকর্ম পরিষ্কার। তৈরি প্রশ্নমালা আছে, ইন্টারভিউর সময় তৈরি প্রশ্নমালার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্নের নমুনা হলো নাম, স্ত্রী না পুরুষ, বয়স, শিক্ষা, পিতার নাম, ঠিকানা, স্থায়ী অস্থায়ী, কতদিন ধরে ভিক্ষা করছেন, দৈনিক গড় আয়, পরিবারের সদস্য সংখ্যা, সদস্যদের মধ্যে কতজন ভিক্ষুক, খাবার রান্না করে খান না ভিক্ষালব্ধ খাবার খান। এরকম মোট 50টা প্রশ্ন। এক একজনের উত্তর দিতে ঘণ্টাখানেক লাগে। 1 ঘণ্টার জন্য তাকে 5 টাকা দেওয়া হয়। 5 টাকার চকচকে একটা নোট হাতে নিয়ে অধিকাংশ ভিক্ষুকই চোখ কপালে তুলে বলে, অতক্ষণ খাটনি করাইয়া এটা কি দিলেন, আপনার বিচার নাই। আমি ইয়াদকে বলার চেষ্টা করেছি এ জাতীয় প্রশ্ন অর্থহীন। ইয়াদ তা মানতে রাজি নয়। সে নাকি 3 মাস দিন রাত খেটে প্রশ্ন তৈরি করেছে। প্রশ্ন তৈরির আগে স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করিয়েছে, কম্পিউটার সফটওয়্যারে পরিবর্তন করেছে, ইত্যাদি ইত্যাদি। আমি তার বকবকানি শুনে বিরক্ত হয়ে বলেছি, চুপ কর গাধা। সে খুবই অবাক হয়ে বলেছে, গাধা বলছিস কেন? আমাকে গাধা বলার পেছনে তোর কি কি যুক্তি আছে? তুই পয়েন্ট ওয়াইজ কাগজে লিখে দে আমাকে। আমি ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করব। যদি দেখি তোর যুক্তি ঠিক না, তাহলে আমাকে গাধা বলার জন্য তোকে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। এ জাতীয় মানুষদের কাছ থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আমি সব সময় দূরে থাকার চেষ্টাই করি। আমি পালিয়ে পালিয়ে বেড়াই। গাধাটা আমাকে খুঁজে খুঁজে বের করে। এক ধরনের চোর পুলিশ খেলা। আমি চোর, সে পুলিশ। যেহেতু চোরের বুদ্ধি সবসময় পুলিশের বুদ্ধির চেয়ে বেশি, সেহেতু সে গত 1 সপ্তাহ আমার দেখা পায়নি, আজও পাবে না। আমি আবার বের হয়ে পড়লাম। আমার কোনো রকম পরিকল্পনা নেই। প্রথমে রূপার কাছে যাওয়া যায়, ওর সঙ্গে অনেক দিন দেখা হয় না। প্রিয় মুখ কিছুদিন পরপর দেখতে হয়। মানুষের মস্তিষ্ক অপ্রিয়জনদের ছবি সুন্দর করে সাজিয়ে রাখে। প্রিয়জনদের ছবি কোনো এক বিচিত্র কারণে কখনো সাজায় না, যেজন্যে চোখ বন্ধ করে প্রিয়জনদের চেহারা কখনোই মনে করা যায় না। রূপাকে পাওয়া গেল না। রূপার বাবার সঙ্গে দেখা হলো। তিনি ভ্রু কুঁচকে বললেন, ও তো ঢাকায় নেই। এই ভদ্রলোক সহজ গলায় মিথ্যা বলেন। রূপা ঢাকায় আছে, তা তার কথা থেকেই আমি বুঝতে পারছি। আমি বললাম, কোথায় গেছে? সেটা জানার কি খুব প্রয়োজন আছে? না, প্রয়োজন নেই, তবু জানতে ইচ্ছে করছে। ও যশোরে গিয়েছে। ঠিকানাটা বলবেন? ভদ্রলোক শুকনো গলায় বললেন, ঠিকানা দিতে চাচ্ছি না, ও অসুস্থ। আমরা চাই না অসুস্থ অবস্থায় কেউ ওকে বিরক্ত করুক। অসুস্থ অবস্থায় মানুষের বন্ধুবান্ধবের প্রয়োজন পড়ে। আমি ওর খুব ভালো বন্ধু।
ও কোথায় গেছে বললেন যেন? যশোর। খুব শিগগির ফেরার সম্ভাবনা নেই, তাই না? দেরি হবে। আমি খুব চিন্তিত মুখে বললাম, একটা ঝামেলা হয়ে গেল যে। আজই প্রেস ক্লাবের সামনের রাস্তায় রূপার সঙ্গে আমার দেখা হয়ে গেল। সেই আমাকে বাসায় আসতে বলেছে। ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি বলছেন রূপা যশোরে। আপনার মতো বয়স্ক দায়িত্ববান একজন মানুষ আমার সঙ্গে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। তাহলে রূপার সঙ্গে দেখা হলো কিভাবে? ভদ্রলোক তাকিয়ে আছে, কিছু বললেন না। তাকে মোক্ষম আঘাত করা হয়েছে, সামলে উঠতে সময় লাগবে। তার মুখের ভাবের পরিবর্তন দেখতে ভালো লাগছে। তোমার নাম হিমু না? জি। মিথ্যা যা বলার তুমি বলেছ। রূপার সঙ্গে তোমার দেখা হয়নি, ও যশোরে আছে। আমার সঙ্গে তুমি যে ক্ষুদ্র রসিকতা করার চেষ্টা করলে তা আর করবে না, মনে থাকবে? জি স্যার, থাকবে। গেট আউট। থ্যাংক ইউ স্যার। আমি চলে এলাম। এমন কঠিন ধরনের একজন মানুষ রূপার মতো মেয়ের বাবা কী করে হলেন ভাবতে ভাবতে আমি হাঁটছি। রূপার চিঠি এখনও পড়া হয়নি। পড়লে তো ফুরিয়ে গেল। চিঠির এই হলো ম্যাজিক, যতক্ষণ পড়া না হয় ততক্ষণ ম্যাজিক থাকে, পড়া মাত্রই ম্যাজিক ফুরিয়ে যায়। কোথায় যাওয়া যায়? মেসে ফিরে যাবার প্রশ্নই ওঠে না। ইয়াদ সেখানে নিশ্চয়ই বসে আছে। আমি মোর্শেদ সাহেবের বাসার দিকে রওনা হলাম। খিলগাঁ দূর আছে, অনেকক্ষণ হাঁটতে হবে। কোনো একটা উদ্দেশ্য সামনে রেখে হাঁটতে ভালো লাগে। যদিও আমি জানি মোর্শেদ সাহেবকে পাওয়া যাবে না। কোনো কোনো দিন এমন যায় যে কাউকেই পাওয়া যায় না। আজ বোধহয় সেরকম একটা দিন। মোর্শেদ সাহেবকে পাওয়া গেল না, দরজা তালাবদ্ধ। তবে একটা মজার ব্যাপার লক্ষ্য করলাম। বাসার ঠিকানা বলার সময় তিনি বলেছিলেন 132 নং খিলগাঁও। একতলা বাড়ি, সামনে বিরাট আম গাছ। সবই ঠিক আছে, শুধু আম গাছ নেই। শুধু এই বাড়ি না, আশপাশের কোনো বাড়ির সামনেই আম গাছ নেই। মোর্শেদ সাহেবের বাড়িতে দারোয়ান জাতীয় একজনকে পাওয়া গেল। তাকে জিজ্ঞেস করলাম, এখানে কি আম গাছ কখনো ছিল? সে বিরক্ত হয়ে বলল, আম গাছ কেন থাকবে? যেন আম গাছটা থাকা অপরাধ। আমি খুবই বিনয়ের সঙ্গে বললাম, আপনি এ বাড়িতে কতদিন ধরে আছেন? ছোটবেলা থেকে আসি। এটা কি মোর্শেদ সাহেবের কেনা বাড়ি? যে না, ভাড়া বাসা। তাই বেশি দিন থাকবো না, বাড়িওয়ালা নোটিশ দিছে। আচ্ছা ভাই, যাই। ওনারে কিছু বলা লাগবো? না। আমি আবার হাঁটা ধরলাম। রাত 1টা পর্যন্ত পথে পথে থাকতে হবে। ইয়াদ 1টা পর্যন্ত আমার জন্য বসে থাকবে না। তাকে রাত 12টার মধ্যে বাড়ি ফিরতে হবে। নিতুর কঠিন নির্দেশ। নিতুর মতো মেয়ের নির্দেশ অগ্রাহ্য করা ইয়াদের পক্ষে সম্ভব না। নিতুর সঙ্গে দেখা করে এলে কেমন হয়? ইয়াদের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইয়াদের বাসায় গিয়ে বসে থাকা। সে বসে থাকবে আমার মেসে, আমি বসে থাকবো তার বাড়িতে। চোর পুলিশ খেলার এর চেয়ে ভালো স্ট্র্যাটেজি আর হয় না। ফুল প্রুফ। ইয়াদের বাড়ি একটা হুলস্থুল ব্যাপার, বাইরে থেকে মনে হয় জেলখানা। গেটটাও এমন যে বাইরে থেকে কিছুই দেখা যায় না। বড় গেট কখনো খোলা হয় না। বড় গেটের সঙ্গে আছে একটা খোকা গেট। অনেক ধাক্কাধাক্কির পর সেটা খোলা হয়। বাড়িতে ঢুকতে হয় মাথা নিচু করে। একবার ঢোকার পর সঙ্গে সঙ্গে ছুটে বের হয়ে যেতে ইচ্ছা করে, কারণ তীব্র বেগে দুটো অ্যালসেসিয়ান ছুটে আসে। এদের একজন কুচকুচে কালো, অন্যজন ধবধবে সাদা। রং ভিন্ন হলেও এদের স্বভাব অভিন্ন। দুজন ভয়ঙ্কর হিংস্র। এদের একজনের নাম টুটি, অন্যজনের নাম ফুটি। দারোয়ান বলে, চুপ টুটি ফুটি। এরা চুপ করে, তবে এমনভাবে তাকায় যাতে মনে হয় যে কোনো সুযোগে এরা ঘাড় কামড়ে ধরবে। গেট থেকে বাড়ি পর্যন্ত যেতে খানিকটা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হয়। সেই বাগানও দারুণ বাগান। এদের বাড়ি দোতলা, সিঁড়ি মার্বেল পাথরের। বাড়ির বারান্দায় ইউ আকৃতিতে কিছু বেতের চেয়ার বসানো। মনে হয় প্রতিদিন চেয়ারগুলিতে রং করা হয়, কারণ আমি যখন দেখি ঝকঝক করছে। চেয়ারের গদিগুলির রং হালকা সবুজ। সাদা ও সবুজে যে এত সুন্দর কম্বিনেশন হয় তা ইয়াদদের বাড়িতে না এলে কখনো জানতে পারতাম না। ঠিক মাঝখানের বেতের চেয়ারে নিতু বসেছিল। নিতু হলো নায়িকা স্বভাবের মেয়ে। সবসময় সেজেগুজে থাকে এবং নায়িকাদের মতো চোখে থাকে সানগ্লাস। দিন রাত সবসময় সানগ্লাস।
তাকে যখনই দেখি তখনই মনে হয় সে পার্টিতে যাচ্ছে কিংবা পার্টি থেকে ফিরেছে। স্বাভাবিক ভঙ্গিতে এই মেয়েটিকে একবার দেখতে ইচ্ছা করে, সেটা বোধহয় সম্ভব হবে না। আমাকে দেখে উঠে দাঁড়ালো, হাসি মুখে বলল, যাক, আপনাকে তাহলে পাওয়া গেল। ও খুব ব্যাকুল হয়ে আপনাকে খুঁজছে। ব্যাপার কি, খোঁজ নিতে এলাম। ব্যাপার কি আমি জানি না, ভিক্ষুক সম্পর্কিত কিছু হবে। আমি জানতেও চাইনি। আপনাকে এমন লাগছে কেন? কেমন লাগছে? মনে হচ্ছে ম্যানহোলের গর্তের কাজ করেছিলেন, কাজ বন্ধ করে বেড়াতে এসেছেন, ফিরে গিয়ে আবার কাজ শুরু করবেন। এতটা খারাপ? হ্যাঁ, এতটাই খারাপ। আপনি কি গোসল করেন না? শীতের সময় কম করি। বাথটাবে গরম পানি দিলে আপনি কি গোসল করবেন? আমার প্রয়োজন নেই, নোংরা থাকতে ভালো লাগছে। নোংরা থাকতে ভালো লাগছে মানে এটা কি ধরনের কথা? রসিকতা করার চেষ্টা করছি। নিতু ঠোঁট বাঁকিয়ে বলল, রসিকতা বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনি আসলেই নোংরা থাকতে ভালোবাসেন। যাই হোক, আমার জন্যে হলেও দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসুন, আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলি। আপনাকে নতুন এক সেট কাপড় দিচ্ছি, গায়ের কাপড় বাথরুমে রেখে আসবেন, ইস্ত্রি করে আপনাকে পাঠিয়ে দেয়া হবে। আমি হাসলাম। নিতু বলল, হাসবেন না, হাসির কোনো কথা বলিনি। যান, বাথরুমে ঢুকে পড়ুন, কুইক। একদল মানুষ আছে বাথরুম প্রেমিক। তারা অন্য কিছুতেই মুগ্ধ হয় না, বাথরুম দেখে মুগ্ধ হয়। আমি সেই দলে পড়ি না। কিন্তু ইয়াদের বাড়ির বাথরুমে ঢুকে খানিকক্ষণ চুপচাপ থেকে মনে মনে বলি, এ কি? আজ আবার বললাম। বাথটাব ভর্তি পানি, সেই বাথটাব এত বড় যে ইচ্ছা করলে সাঁতার কাটা যায়, ডুব দেওয়া যায়। গোসল করতে করতে সঙ্গীত শ্রবণের ব্যবস্থা আছে। সঙ্গীতের কন্ট্রোল অবশ্য বাইরে। যে রেকর্ড বাজানো হবে স্পিকারের মাধ্যমে তা চলে আসবে বাথরুমে। এখন গান হচ্ছে। রবীন্দ্রনাথ বেঁচে থাকলে আহত হতেন, কারণ বাথটাবে শুয়ে আমি শুনছি তার মায়ার খেলা। সখী বলছে, ওগো কেন মিছে এ পিপাসা, আপনি যে আছে আপনার কাছে, নিখিল জগতে কি অভাব আছে। আছে মন্দ সমীরণ, পুষ্প বিভূষণ, কোকিল কুজিত কুঞ্জ। প্রায় ঘণ্টাখানিক বাথরুমে কাটিয়ে আমি বের হয়ে এলাম। গায়ে ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবি, একটা হালকা নীল উলের চাদর, পায়ে দিয়েছি চটি জুতো, সেগুলিও নতুন। আয়নায় নিজেকে দেখে নিজেরই লজ্জা লাগছে। নিতু বলল, বাহ, আপনাকে ভালো দেখাচ্ছে, আসুন চা খেতে আসুন। বিভিন্ন খাবারের জন্য এদের বিভিন্ন ঘর আছে। চা খাবারের জন্য আছে টি রুম। আমরা দুজন টি রুমে বসলাম। পট ভর্তি চা, সঙ্গে অ্যাস্ট্রে এবং টিন ভর্তি সিগারেট। নিতু বলল, চা নিন, সিগারেট নিন। যাবার সময় টিনটা নিয়ে যাবেন, এটা আপনার জন্যে। আচ্ছা, নিয়ে যাব। এখন আপনার সঙ্গে আমি কিছুক্ষণ খোলামেলা কথা বলবো। যা জানতে চাইব আপনি দয়া করে উত্তর দেবেন। দেব। ইয়াদ আপনার কীরকম বন্ধু? ভালো বন্ধু। ভালো বন্ধু যদি হয় তাহলে ওকে আপনি গাধা বলছিলেন কেন? গাধা এক ধরনের আদরের ডাক। অপরিচিত বা অর্ধপরিচিতদের কেউ গাধা বলবে না, বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় বন্ধুদেরই গাধা বলা যায়, এতে প্রিয় বন্ধুরা রাগ করে না, বরং খুশি হয়। আপনি কি জানেন, ইয়াদ অন্য 10 জনের মতো নয়। সে সব কিছু সিরিয়াসলি নেয়। আপনি গাধা বলায় সে সারা রাত ঘুমায়নি, জেগে বসেছিল, একটা খাতায় নোট করছিল কেন তাকে গাধা বলা যাবে না। আমি হাসতে হাসতে বললাম, সে যা করছিল গাধা বলার জন্যে তা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয়। ভবিষ্যতে কখনো তাকে গাধা বলবেন না এবং তার মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢুকিয়ে দেবেন না। আমি ওর মাথায় কোনো অদ্ভুত আইডিয়া ঢোকাইনি, ঢুকিয়েছেন আপনি। ওকে বলেছেন ভিক্ষুকদের জানতে হলে ভিক্ষুক হতে হবে, ওদের সঙ্গে থাকতে হবে, ওদের মতো ভিক্ষা করতে হবে। বলেননি এমন কথা? বলেছি। আপনি তা বিশ্বাস করেন? করি। তার মানে আপনি বলতে চাচ্ছেন কেউ যদি পিঁপড়াদের সম্পর্কে গবেষণা করতে চায় তাহলে তাকে পিঁপড়াদের সঙ্গে থাকতে হবে, পিঁপড়াদের খাবার খেতে হবে। ওদের ভালো মতো জানতে হলে তাই করতে হবে, কিন্তু সে উপায় নেই। ভিক্ষুকদের ব্যাপারে উপায় আছে। তাছাড়া পিঁপড়া মানুষ না, ভিক্ষুকরা মানুষ। আমি যে আপনাকে কি পরিমাণ অপছন্দ করি তা আপনি জানেন? না, জানি না। মাকড়সা আমি যতটা অপছন্দ করি আপনাকে তার চেয়েও বেশি অপছন্দ করি। আজ আমি বারান্দায় বসেছিলাম, আপনি যখন আসছিলেন তখন ইচ্ছা করছিল
টুটিফুটিকে বলি, ধর ওই লোকটাকে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। বলেই ফেলতাম। নিজেকে সামলেছি। আমি নিজেকে কন্ট্রোল করেছি। আজ যা করেছি অন্য একদিন যে তা করতে পারবো তা তো না। একদিন হয়তো সত্যি কুকুর লেলিয়ে দেব। নিন, আরেক কাপ চা খান। আমি আরেক কাপ চা নিলাম। নিতু বলল, আপনার সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে। আপনি নাকি মহাপুরুষ জাতীয় মানুষ, মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। আমি তার এক বিন্দুও বিশ্বাস করি না। আমি নিজেও করি না, কিন্তু কেউ কেউ করে। আপনার অদ্ভুত জীবনযাপন প্রণালীর জন্যই করে। নোংরা কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেই মানুষ মহাপুরুষ হয় না। যদি হতো তাহলে ঢাকা শহরে 3 লক্ষ মহাপুরুষ থাকতো। এই শহরের রাস্তায় ঘুরে বেড়ানো মানুষের সংখ্যা 3 লক্ষ। বুঝতে পারছেন? পারছি। আপনার কোনো ক্ষমতা নেই তা বলছি না। একটা ক্ষমতা আছে, ভালোই আছে। সেটা হলো সুন্দর করে কথা বলা। আপনি যা বলেন তাই সত্যি বলে মনে হয়, বিশ্বাস করতে ইচ্ছা করে। এই ক্ষমতা নিম্ন শ্রেণীর ক্ষমতা। রাস্তায় রাস্তায় যারা ওষুধ বিক্রি করে তাদেরও এই ক্ষমতা আছে। আপনি যদি দাঁতের মাজন কিংবা সর্বব্যথা নিবারণী ওষুধ বিক্রি করেন তাহলে ভালো বিক্রি করবেন। নিতুর সঙ্গে অন্যদের এক জায়গায় বেশ ভালো অমিল আছে। রাগের কথা বলতে বলতে অন্যদের রাগ পড়ে যায়, নিতুর পড়ে না। তার রাগ বাড়তেই থাকে, আস্তে আস্তে মুখ লাল হতে থাকে। একসময় সারা মুখ লাল টকটকে হয়ে যায়, এখন যেমন হয়েছে। নিতু বলল, আমি অনেক কথা বললাম, আপনি তার উত্তরে কিছু বলতে চাইলে বলতে পারেন। আমি কিছু বলতে চাচ্ছি না। তাহলে আপনি কি স্বীকার করে নিলেন আমি যা বললাম সবই সত্যি? হ্যাঁ। ইন দ্যাট কেস আপনি কি আমার পরামর্শ শুনবেন? হ্যাঁ, শুনব। আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলুন। আপনার মধ্যে যেসব অস্বাভাবিকতা আছে একজন ভালো সাইকিয়াট্রিস্ট তা দূর করতে পারবে। আপনি অনেক দিন ধরেই মহাপুরুষের ভূমিকায় অভিনয় করছেন। অভিনয় করতে করতে আপনার ধারণা হয়েছে আপনি একজন মহাপুরুষ। এরকম কোনো ধারণা আমার হয়নি। হয়েছে। ইয়াদের কাছে শুনেছি আপনি মজনু মিয়ার মাছ ভাতের হোটেল নামে একটা হোটেলে ভাত খান। সেখানে এক রাতে বললেন হোটেলের মালিক 2 দিন হোটেলে আসবে না, এবং এই বলে কর্মচারীদের প্ররোচিত করলেন রোস্ট পোলাও টোলাও রাঁধার জন্যে। করেননি? হ্যাঁ, করেছি। এগুলি হচ্ছে মহাপুরুষ সিনড্রোম। নিজেকে আপনি অলৌকিক ক্ষমতা সম্পন্ন ভাবতে শুরু করেছেন। মজনু মিয়া কিন্তু 2 দিন ঠিকই হোটেলে আসেনি। তা আসেনি, কাকতালীয় ব্যাপার। মাঝে মাঝে কাকতালীয় ব্যাপার ঘটে। কেউ কেউ সেসব ব্যাপার কাজে লাগাতে চেষ্টা করে, যেমন আপনি করছেন। আপনি একজন অসুস্থ মানুষ, আপনার চিকিৎসা হওয়া দরকার। আমি হাই তুলতে তুলতে বললাম, আমি চিকিৎসা করাবো। আপনি সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিন। সত্যি করাবেন? হ্যাঁ, সত্যি। আমার কাছে কার্ড আছে, কার্ড দিয়ে দিচ্ছি। আমি টেলিফোনেও ওনার সাথে কথা বলে রাখবো। আচ্ছা, আজ তাহলে উঠি। আপনার বন্ধুর জন্যে অপেক্ষা করবেন না? আমি হাই তুলতে তুলতে বললাম, ও আজ রাতে ফিরবে না। নিতু তীক্ষ্ণ গলায় বলল, তার মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি আপনার তথাকথিত অলৌকিক ক্ষমতার নমুনা আমাকে দেখাতে চাচ্ছেন? আমাকে ভরকে দিতে চাচ্ছেন? তা না, আপনি শুধু শুধু রাগ করছেন। আমার মনে হচ্ছে ইয়াদ আজ রাতে বাসায় ফিরবে না। বললাম, শুনুন হিমু সাহেব, আমার সঙ্গে চালাকি করতে যাবেন না। আমি চালাকি পছন্দ করি না। নিতু আমাকে বারান্দা পর্যন্ত এগিয়ে দিতে এলো। টুটিফুটি বারান্দায় বসেছিল। নিতুকে দেখেই উঠে দাঁড়ালো, লেজ নাড়তে লাগলো। লেজ নাড়া দিয়ে কুকুর কি বোঝাতে চেষ্টা করে? লেজ নেড়ে সে কি বলে আমি তোমাকে ভালোবাসি? ভালোবাসার পরিমাণও কি লেজ নেড়ে প্রকাশ করে? কেউ কি এই বিষয়টি নিয়ে রিসার্চ করেছে? ইয়াদের মতো কেউ একজন এসে ব্যাপারটা নিয়ে রিসার্চ করলেই পারে। কুকুরের লেজ এবং ভালোবাসা। আমি মেসে ফিরলাম না। এত সকাল সকাল ফেরা ঠিক হবে না। ইয়াদ হয়তো বসে আছে। রাস্তায় হাঁটতেও ইচ্ছা করছে না, ক্লান্তি লাগছে। কেন জানি মাথায় ভোঁতা ধরনের যন্ত্রণা হচ্ছে। মেসে ফিরে যাওয়াই ভালো। মাথার এই যন্ত্রণা ইদানিং আমাকে কাবু করে ফেলছে। হালকাভাবে শুরু হয়, শেষের দিকে ভয়াবহ অবস্থা। একসময় ইচ্ছা করে কাউকে ডেকে বলি, ভাই
আপনি আমার মাথাটা ছুরি দিয়ে কেটে শরীর থেকে আলাদা করে দিতে পারেন? রূপার চিঠি এখনও পড়া হয়নি, বিছানায় শুয়ে শুয়ে চিঠিটা পড়া যায়। আমি একটা রিকশা নিয়ে নিলাম। ইয়াদ আমার জন্যে মেসে বসে নেই, এটা একটা সুসংবাদ। আগের মতো টাইপ করা ইংরেজি নোট রেখে গেছে। খুঁজে পাচ্ছি না, জরুরি প্রয়োজন, দয়া করে যোগাযোগ কর। ভিডিও ক্যামেরা কিনেছি, ইয়াদ। দরজা বন্ধ করে শুয়ে পড়ার সময় মনে হলো রূপার চিঠি আমার সঙ্গে নেই। নিতুদের বাসায় পুরনো কাপড়ের সঙ্গে ফেলে এসেছি। কাপড়গুলি ইতিমধ্যে নিশ্চয়ই ধোপাবাড়িতে চলে গেছে। মাথার যন্ত্রণা বাড়ছে। এই অসহ্য তীব্র যন্ত্রণার উৎস কি? তীব্র আনন্দ যিনি দেন, তীব্র ব্যথাও কি তারই দেয়া? কিন্তু তা তো হবার কথা নয়। যিনি পরম মঙ্গলময়, ব্যথা তার সৃষ্টি হতে পারে না। পাশের ঘরে হইচই হচ্ছে, তাস খেলা হচ্ছে নিশ্চয়ই। আজ বৃহস্পতিবার, সপ্তাহে এই দিন মেসে তাস খেলা হয়। শুধু তাস না, অতি সস্তায় বাংলা মদ আনা হয়। যারা এই জিনিস খান না তারাও দু এক চুমুক খান। সারা রাতি তাদের আনন্দিত কথাবার্তা শোনা যায়। এই আনন্দ কি তার দেয়া? ধুমধুম করে দরজায় কিল পড়ছে। আমি ঘুমের ঘোরে বললাম, কে? কেউ জবাব দিল না। দরজায় শব্দ হতে থাকলো। আমার সমস্যা হচ্ছে, শীতের ভোরে একবার লেপের ভেতর থেকে বের হলে আবার ঢুকতে পারি না। এখনও ঠিকমতো ভোর হয়নি। চারদিক আঁধার হয়ে আছে। কাচের জানালায় গাঢ় কুয়াশা দেখা যাচ্ছে। এত ভোরে আমার কাছে আসার মতো কে আছে? ভাবতে ভাবতে দরজা খুলে দেখি ইয়াদ। এই প্রচণ্ড শীতে তার গায়ে একটা ট্রেকিং স্যুট, পায়ে কেটস জুতা। নিশ্চয়ই দৌড়ে এসেছে। চোখ মুখ লাল, বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। ইয়াদ বলল, জগিং করতে বের হয়েছিলাম, ভাবলাম একটা চান্স নিয়ে দেখি তোকে পাওয়া যায় কিনা। কতবার যে এসেছি তোর খোঁজে। এই কদিন কোথায় ছিলি? আমি জবাব না দিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমের দরজা ঠেলে ইয়াদও ঢুকে গেল। আমি মুখে পানি দিচ্ছি, ইয়াদ পাশে। সে বলল, ছিলি কোথায় তুই? ইয়াদের স্বভাব চরিত্রের একটা ভালো দিক হচ্ছে, অধিকাংশ প্রশ্নেরই সে কোনো জবাব শুনতে চায় না। প্রশ্ন করা প্রয়োজন বলেই প্রশ্ন করে। জবাব দিলে ভালো, না দিলে ক্ষতি নেই। সে প্রশ্ন করে যাবে তার মনের আনন্দে। হিমু, কি? কাল রাতে আমার বউকে তুই খামোখা ভয় দেখালি কেন? ভয় দেখিয়েছি? অফকোর্স ভয় দেখিয়েছিস। তুই তাকে বললি আমি নাকি রাতে ফিরবো না। এদিকে আমি সত্যি সত্যি আটকা পড়ে গেলাম ছোট খালার বাসায়। ফিরতে ফিরতে রাত 2টা বেজে গেছে। এসে দেখি নিতুর মাথায় পানি ঢালা হচ্ছে। পরিচিত অপরিচিত সব জায়গায় টেলিফোন করা হয়েছে। ম্যানেজারকে পাঠানো হয়েছে সব হাসপাতালে খোঁজ নিতে। ম্যানেজার বেটা গাড়ি নিয়ে বের হয়েছে, সেই গাড়ি ড্রেনে ফেলে দিয়েছে। এই অবস্থা? হ্যাঁ, এই অবস্থা। নিতুর হাইপার টেনশন আছে, অল্পতেই এমন নার্ভাস হয়। ওর একজন পোষা সাইকিয়াট্রিস্ট আছে। 2 দিন পর পর তার কাছে যায়, এক গাদা করে টাকা দিয়ে আসে। তোর তো টাকা খরচ করার পথ নেই। কিছু খরচ হচ্ছে, মন্দ কি? টাকা কোনো সমস্যা না, নিতুই সমস্যা। অল্পতেই এত আপসেট হয়, এই কারণেই তোকে খুঁজছি। নিতুকে সামলানোর ব্যাপারে কি করা যায়? সামলানোর দরকার কি? দরকার আছে। তোর প্রস্তাব আমি গ্রহণ করেছি, ভিখারি হয়ে যাব। 7 দিনের ক্রাশ প্রোগ্রাম। 7 দিন ভিখারি হয়ে ওদের সঙ্গে সঙ্গে ঘুরবো, ভিক্ষা করব। 7 দিনে কিছু হবে না। কতদিন লাগবে? 2 বছর। বলিস কি? ঠিকমতো ওদের জানতে হলে ওদের একজন হতে হবে। ওদের একজন হতে সময় লাগবে। নিতুকে সামলাবো কি করে? যারা ছোটোখাটো ঘটনাতে আপসেট হয় তারা বড় ঘটনায় সাধারণত আপসেট হয় না। নিতু সামলে উঠবে। আরও বেশি বেশি করে সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। তুই ঘর ছাড়ছিস কবে? ইয়াদ বিরক্ত গলায় বলল, আমাকে জিজ্ঞেস করছিস কেন? এটা তো তোর উপর নির্ভর করছে। আমি মানসিকভাবে প্রস্তুত। তুই বললেই শুরু করব। তুই একটা ডেট বল, আমি নিতুকে বলি। আমি ডেট বলবো কেন? তুইও তো যাবি আমার সঙ্গে। আমি একা একা পথে পথে ভিক্ষা করব? হ্যাঁ, করবি। তোরই ভিক্ষুকদের জীবন চর্চা দরকার, আমার না। তুই আমার সঙ্গে যাচ্ছিস না? না। ও মাই গড, আমি তো ধরেই রেখেছি তুই যাচ্ছিস। সেইভাবেই প্রস্তুতি নিয়েছি। সকালবেলা খালি পেটে আমি সিগারেট খেতে পারি না। শুধুমাত্র বিরক্তিতে আমি সিগারেট ধরালাম। বিরক্তি ভাব
গলার স্বরে যথাসম্ভব ফুটিয়ে তুলে বললাম, তুই ভিক্ষা করতে যাবি, সেখানেও একজন ম্যানেজার নিয়ে যেতে চাস? তুই ভিক্ষা করবি, তোর ম্যানেজার টাকা পয়সার হিসাব রাখবে, খাওয়া দাওয়া দেখবে, ইট বিছিয়ে আগুন করে পানি ফোটাবে যাতে তুই ফুটন্ত পানি খেতে পারিস? যা বেটা গাধা। ইয়াদ আহত গলায় বলল, গাধা বলছিস কেন? যে যা তাকে তাই বলতে হয়। তুই গাধা, তোকে আমি হাতি বলবো? যা বলছি, বিদায় হ। চলে যেতে বলছিস? হ্যাঁ, চলে যেতে বলছি, আর আসিস না। আর আসবো না? না, তোকে দেখলেই বিরক্তি লাগে। বিরক্তি লাগে কেন? বেকুবদের সঙ্গে কথা বললে বিরক্তি লাগবে না? গাধা বলছিস ভালো কথা, বেকুব বলছিস কেন? বাথরুমে ঢুকে পড়েছিস, এই জন্য বেকুব বলছি। ইয়াদ বলল, ভুল করে বাথরুমে ঢুকে পড়েছি, খেয়াল করিনি, যাই। আমি ওর দিকে না তাকিয়ে বললাম, আচ্ছা যা, আর আসিস না। ইয়াদ বের হয়ে গেল। আমার মনে হলো এতটা কঠিন না হলেও বোধহয় হতো। তবে আমার কাছ থেকে এ ধরনের ব্যবহার পেয়ে সে অভ্যস্ত। তার খুব খারাপ লাগবে না, লাগলেও সামলে উঠবে। ইয়াদকে আমার পছন্দ হয়, শুধু পছন্দ না, বেশ পছন্দ। রূঢ় ব্যবহার করতে হয় পছন্দের মানুষের সঙ্গে। আমার বাবার উপদেশনামায় একটা উপদেশ হলো, হে মানব সন্তান, তুমি তোমার ভালোবাসা লুকাইয়া রাখিও। তোমার পছন্দের মানুষদের সহিত তুমি রূঢ় আচরণ করিও, যেন সে তোমার স্বরূপ কখনো বুঝিতে না পারে। মধুর আচরণ করিবে দুর্জনের সঙ্গে। নিজেকে অপ্রকাশ্য রাখার ইহাই প্রথম পাঠ। আমাদের মেসে সকালবেলা চা হয় না। চা খেতে রাস্তার ওপাশে ক্যান্টিনে যেতে হয়। সেই ক্যান্টিনে পৃথিবীর সবচেয়ে মিষ্টি এবং একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে গরম চা পাওয়া যায়। এই চা প্রথম দুদিন খেতে খারাপ লাগে, কিন্তু তৃতীয় দিন থেকে নেশা ধরে যায়। ঘুম থেকে উঠেই কয়েক কাপ চা খেতে ইচ্ছা করে। ক্যান্টিনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম ইয়াদ আবার আসছে। সে আমাকে দেখতে পেয়েছে, হয়তো আশা করেছে আমি হাত ইশারা করে তাকে ডাকব। আমি কিছুই করলাম না, মুখ কঠিন করে অন্যদিকে তাকিয়ে রইলাম। ইয়াদ সামনের চেয়ারে বসতে বসতে বলল, তুই কাল রাতে আমাদের বাড়িতে একটা চিঠি ফেলে এসেছিলি। নিয়ে এসেছিলাম, দিতে ভুলে গেছি। আমি ইয়াদের হাত থেকে চিঠি নিয়ে পকেটে রেখে দিলাম। ইয়াদ বলল, পড়বি না? একসময় পড়ব, তারা নেই। নিতু বলে দিয়েছে এই চিঠি নাকি জরুরি। ও পড়েছে বুঝি? ইয়াদ অপ্রস্তুত গলায় বলল, মনে হয় পড়েছে। ওর খুব সন্দেহবাতিক, হাতের কাছে খাম পেলেই খুলে পড়ে ফেলে। খামে যার নামই থাকুক, সে পড়বেই। সরি। তোর সরি হবার কিছু নেই। চা খাবি? খাবো। আমি ইয়াদকে চা দিতে বলে উঠে দাঁড়ালাম। সে বিস্মিত হয়ে বলে, যাচ্ছিস কোথায়? কাজ আছে। চাটা শেষ করি, তারপর যা। সময় নেই, খুব তাড়া। আমি ইয়াদকে রেখে মেসে ফিরে এলাম। দরজা বন্ধ করে লেপের ভেতর ঢুকে পড়লাম। আজ আমার কোনো প্ল্যান নেই। সারাদিন ঘুমাবো, ঘুম এবং উপবাস। সন্ধ্যায় উপবাস ভঙ্গ করব এবং বিছানা থেকে নামব। বিশ্রামের সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে কুকুর কুণ্ডলী হয়ে শুয়ে পড়া। মায়ের পেটে আমরা যে ভঙ্গিতে থাকি সেই ভঙ্গিটি নিয়ে আসা। মায়ের পেটে গাঢ় অন্ধকার, কাজেই যেখানে বিশ্রাম নিতে হবে সে জায়গাটাও হতে হবে অন্ধকার, গাঢ় অন্ধকার। তাপ হতে হবে সামান্য বেশি, কারণ জরায়ুর তাপ শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 3 ডিগ্রি বেশি। আমার ঘর এমনিতেই অন্ধকার, কম্বলে নাক মুখ ঢেকে অন্ধকার আরও বাড়ানো হলো। আমি কুণ্ডলি পাকিয়ে শোয়া মাত্র দরজায় কড়া নাড়ল। আমাদের মেসের মালিক এবং ম্যানেজার জীবনবাবু মিহি গলায় ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। জীবনবাবুর ডাকে সাড়া দিতেই হবে এমন কোনো কথা নেই। তিনি আমার কাছে মেস ভাড়া পান না। মাসের শুরুতেই ভাড়া দেয়া হয়েছে। ইচ্ছা করলেই চুপচাপ শুয়ে থাকা যায়, তবে তা করা সম্ভব না। কারণ জীবনবাবুর ধৈর্য রবার্ট ব্রুসের চেয়েও বেশি। তিনি ডাকতেই থাকবেন, কড়া নাড়তেই থাকবেন। সিল্কের মতো মোলায়েম গলায় ডাকবেন, চুরির শব্দের মতো শব্দে কড়া নাড়বেন। হিমু ভাই, হিমু ভাই। কি ব্যাপার, ঘুমুচ্ছেন? যদি বলি ঘুমুচ্ছি, তাহলে কি বিশ্বাস করবেন? একটু আসুন, বিপদে পড়েছি। দরজা খুলতে হলো। জীবনবাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ফিসফিস করে বললেন, মাথায় বাড়ি পুড়েছে হিমু ভাই, অকুল সমুদ্রে পড়েছি। বলুন কি ব্যাপার? জীবনবাবু গলার স্বর আরও নামিয়ে ফেললেন।
কোনো সাধারণ কথাই তিনি ফিসফিস না করে বলতে পারেন না। বিশেষ কিছু নিশ্চয়ই ঘটেছে, কারণ আমি তার কোনো কথাই প্রায় শুনতে পাচ্ছি না। আরেকটু জোরে বলুন জীবনবাবু, কিছু শুনতে পাচ্ছি না। প্রতি বৃহস্পতিবার মেসের ৬ নম্বর ঘরে তাস খেলা হয়, জানেন তো? জানি। গতরাতে তাস খেলা নিয়ে মারামারি। মুর্শিদ সাহেব মশারির ডান্ডা খুলে জহির সাহেবের মাথায় বাড়ি মেরেছে। রক্তারক্তি কাণ্ড। আমি হাই তুলতে তুলতে বললাম, জহির সাহেব কি মারা গেছেন? মারা যায় নাই, তবে বেকায়দায় বাড়ি পড়লে উপায় ছিল না। খুন খারাপি হলে পুলিশ আগে কাকে ধরত? আমাকে। আমি হলাম মাইনরিটি দলের লোক, হিন্দু। সব চাপ যায় মাইনরিটির উপর। আপনারা মেজরিটি হয়ে বেঁচে গেছেন। এইটাই আপনার বিশেষ কথা? জি। আমাকে কিছু করতে বলছেন? তাস ওদেরকে কি খেলতে বারণ করব? না না, আপনার কিছু বলার দরকার নেই। ঘটনাটা আপনাকে জানিয়ে রাখলাম। খুন খারাপি যদি সত্যি কিছু হয়, তাহলে পুলিশের কাছে আমার হয়ে দু একটা কথা বলবেন। আচ্ছা, বলবো। এখন তাহলে যান। আজ সারাদিন ঘুমাবো বলে প্ল্যান করেছি। আজ হলো আমার ঘুম দিবস। জীবনবাবু নড়লেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি বললাম, আরও কিছু বলবেন? জি, বলবো। মনে পড়ছে না, মনে করার চেষ্টা করছি। তেমন জরুরি কিছু নয়, জরুরি হলে মনে পড়ত। মনে পড়েছে, একজন মহিলা এসেছিলেন আপনার কাছে। রূপা? জি না, উনি না। ওনাকে তো চিনি, যিনি এসেছেন তাকে আগে কখনো দেখিনি। নাম বলেছিলেন, নামটা মনে পড়ছে না। স্মৃতিশক্তি পুরোপুরি গেছে। মাইনরিটির লোক তো, সারাক্ষণ টেনশনে থেকে থেকেই ব্রেন গেছে। মেয়েটা কিছু বলে গেছে? মেয়ে না তো, পুরুষ মানুষ। আমাকে নাম বললেন, একবার না কয়েকবার বললেন। আপনি দয়া করে বিদায় হন। নামটা মনে করার চেষ্টা করছি, মনে পড়ছে না। বললাম না আপনাকে, ব্রেইন একবারে গেছে, কিছুই মনে থাকে না। ওই দিন দুপুরে ভাত খেতে গেছি, অতসী বলল, বাবা তুমি না একটু আগে ভাত খেয়ে গেলে? বুঝুন অবস্থা। এদিকে ব্লাড প্রেশারও নেমে গেছে। ব্লাড প্রেশার হয়েছে 60। ব্লাড প্রেশার মানুষের হয় না, গরু ছাগলের হয়। গরু ছাগলের পর্যায়ে চলে গেছি হিমু ভাই। জীবনবাবুকে বিদায় করে বিছানায় শুয়ে পড়লাম। আশঙ্কা নিয়ে শুয়ে আছি, যে কোনো মুহূর্তে ভদ্রলোকের নাম জীবনবাবুর মনে পড়বে এবং তিনি দরজায় ধাক্কা দিতে দিতে ডাকবেন, হিমু ভাই, হিমু ভাই। ঘুম আনার চেষ্টা করছি, লাভ হচ্ছে না। কোনোভাবেই শুয়ে আরাম পাচ্ছি না। বুক পকেটে রাখা রূপার খামটা খচখচ করছে। তার চিঠিটা পড়ে ফেলা দরকার। চিঠি পড়ার মুহূর্ত আসছে না। প্রিয় চিঠি পড়ার জন্যে প্রয়োজন প্রিয় মুহূর্তের। আমার প্রিয় মুহূর্ত হলো মধ্যরাত, যখন পৃথিবীর সব তক্ষক গম্ভীর স্বরে দুবার ডেকে ওঠে। দরজায় আবার ঠকঠক শব্দ হচ্ছে। জীবনবাবু ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি জবাব না দিয়ে রূপার চিঠি বের করলাম। হিমু ভাই। বলুন, কথা কি মনে পড়েছে? জি না, মনে পড়েনি। অন্য একটা কথা বলতে এসেছি। বলবো? বলুন। তাস খেলা নিয়ে উনাদের কিছু বলবেন না, রাগ করতে পারে। আচ্ছা, বলবো না। আর শুনুন জীবনবাবু, এখন একটা জরুরি কাজ করছি, চিঠি পড়ছি, আমাকে বিরক্ত করবেন না। ওই লোকের নাম মনে পড়লে কাগজে লিখে রাখবেন। জি আচ্ছা। ঘরে চিঠি পড়ার মতো আলো নেই। আধো আলো আধো আধারে আমি চিঠি পড়ছি। ভেবেছিলাম তোমার জন্মদিনে উদ্ভট কিছু করে তোমাকে চমকে দেব। কি করা যায় অনেক ভাবলাম। দামি গিফটের কথা একবার মনে হয়েছিল। গিফটের ব্যাপারে তোমার তেমন আসক্তি নেই, মাঝখান থেকে টাকা নষ্ট হবে। তারপর ভাবলাম সব কটি দৈনিক পত্রিকায় এক পাতার বিজ্ঞাপন দেই। বিজ্ঞাপনে লেখা থাকবে, শুভ জন্মদিন হিমু। বাবার ম্যানেজার সাহেবকে ডেকে এনে বললাম পরিকল্পনার কথা। শুনে তার চোয়াল ঝুলে পড়ল। তিনি হাঁ করে তাকিয়ে আছেন। তো তাকিয়ে আছেন। আমি বললাম, পরিকল্পনাটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে না? তিনি বললেন, হচ্ছে। আমি বললাম, তাহলে খোঁজ নিয়ে বলুন তো কত লাগবে, আমি চেক লিখে দিচ্ছি। তিনি বললেন, হিমু লোকটা কে? আমার চেনা একজন পাগলা ধরনের মানুষ।
তিনি মাথা চুলকে বললেন, পাগলা ধরনের একজন মানুষের জন্মদিনের কথা যত কম লোকে জানে ততই ভালো। দেশশুদ্ধ লোককে জানিয়ে লাভ কি? ম্যানেজার চাচার কথা আমার মনে ধরল, আসলেই তো। সবাইকে জানিয়ে কি হবে? যার জানার কথা সেই তো জানবে না। তুমি নিজেই তো পত্রিকা পড়ো না। ম্যানেজার চাচা বললেন, মা তুমি সুন্দর একটা কার্ড কিনে লিখে দাও, হ্যাপি বার্থডে। আমি ওনাকে দিয়ে আসবো। 100 টাকার মধ্যে গোলাপের তোড়া পাওয়া যায়, ওই একটাও না হয় সঙ্গে দিয়ে দেব। আমি বললাম, আচ্ছা তাই করব। ম্যানেজার চাচা চলে গেলেন। যাবার সময় অদ্ভুত চোখে আমার দিকে তাকাতে লাগলেন, যেন আমার নিজের মাথার সুস্থতা নিয়েও তার সন্দেহ উপস্থিত হয়েছে। হিমু, আমি আসলেই খানিকটা অসুস্থ বোধ করছি। নানান ধরনের ছোটোখাটো পাগলামি করছি। ইচ্ছা করে যে করছি তা নয়। সেদিন বাবার সঙ্গে ঝগড়া করলাম। আমার ছোটো মামা স্টেটস থেকে মেম বউ নিয়ে দেশে এসেছেন। সেই মেম সাহেবের সম্মানে পার্টি। সবাই সেজেগুজে তৈরি হয়ে গেছে। আমি নিজেও খুব সেজেছি। গয়না টয়না পরে একটা কাণ্ড করেছি। গাড়িতে ওঠার সময় কী যে হলো, আমি বললাম আমার যেতে ইচ্ছে করছে না। বাবা বললেন, তার মানে কি? আমি বললাম, আমার রিসিপশনে যেতে ভালো লাগছে না। তোমার শরীর কি খারাপ লাগছে? না, শরীর খারাপ লাগছে না, শুধু যেতে ইচ্ছে করছে না। বাবা বললেন, তুমি আমার সঙ্গে ড্রয়িং রুমে আসো, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। সবাই গাড়ি বারান্দায় দাঁড়িয়ে রইল। বাবা আমাকে নিয়ে ড্রয়িং রুমে গেলেন। স্কুলের হেডমাস্টারের মতো গলায় বললেন, সিট ডাউন ইয়াং লেডি। আমি বসলাম। বাবা বললেন, তোমার ছোট মামাকে যে পার্টি দেয়া হচ্ছে সেই পার্টি আমরা দিচ্ছি। আমরা হচ্ছি হোস্ট, কাজেই আমাদের উপস্থিত থাকতেই হবে। তোমার শরীর খারাপ থাকলে তোমাকে কিছু বলতাম না। তোমার শরীর ভালো আছে, তোমার যেতে ইচ্ছে করছে না, সেটা বুঝতে পারছি। অনেক সময় আমাদের অনেক কিছু করতে ইচ্ছা করে না, তবু আমরা করি। মানুষ হয়ে জন্মালে সামাজিক রীতিনীতি মানতে হয়। এখন চলো আমার সঙ্গে। সবাই দাঁড়িয়ে আছে। আমি বললাম না। বাবা খুব অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারছি ভেতরে ভেতরে তিনি রাগে কাঁপছেন। তারপরেও রাগ সামলে নিয়ে বললেন, রূপা তুমি না হয় খানিকক্ষণ থেকে চলে এসো। আমি আবারও বললাম না। বাবা আর কিছু বললেন না, আমাকে রেখে চলে গেলেন। খালি বাসায় আমি একা। তখন আবার মনে হলো, কেন যে থাকলাম, চলে গেলেই হতো। হিমু, আমি এরকম হয়ে যাচ্ছি কেন বলো তো? ইদানিং বিকট বিকট সব দুঃস্বপ্ন দেখছি। শুধু যে বিকট তাই না, নোংরা সব স্বপ্ন। এত নোংরা যে ভাবলে শিউরে উঠতে হয়। কি দেখি জানো? দেখি লম্বা রোগা বিকলাঙ্গ একজন মানুষ আমার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আমার সারা গায়ে হাত বুলাচ্ছে। কুষ্ঠরোগীর হাতের মতো হাত। তার হাত থেকে পুজ রক্ত আমার সারা গায়ে লেগে যাচ্ছে। চিৎকার করে জেগে উঠি, সারা গা ঘিন ঘিন করতে থাকে। আমি বাথরুমে ঢুকে সাবান দিয়ে গা ধুই। হিমু, আমার কি হচ্ছে বলো তো? আমার মাথাটা কি খারাপ হয়ে যাচ্ছে? তোমার সঙ্গে অনেক দিন দেখা হয় না। দেখা হলে বলতাম, আমার হাতটা একটু দেখে দাও তো। কোথায় জন্মদিনে শুভেচ্ছা জানাবো তা না, আজে বাজে সব কথা বলে সময় নষ্ট করছি। জন্মদিনের শুভেচ্ছা নাও। আমি কথার কথা শুভেচ্ছা বলছি না, আমি মনে প্রাণে কামনা করছি তোমার দিন সুন্দর হোক। রাতে দরজা জানালা বন্ধ করে আমি অনেকক্ষণ তোমার জন্য প্রার্থনা করেছি, যেন তুমি সুখে থাকো। মধ্যবিত্তের সহজ সুখ নয়, অসাধারণ সুখ। খুব অল্প মানুষই যে সুখের সন্ধান পায়। তোমার সঙ্গে অনেক দিন আমার দেখা হয় না। এবার দেখা হলে কি করব জানো? এবার দেখা হলে তোমাকে যশোর নিয়ে আসব। আমাদের এখানে একটা খামার বাড়ি আছে, বাংলো প্যাটার্নের বাড়ি। চারদিক গাছ গাছরা ঢাকা। বাড়ির সামনেই পুকুর। তোমাকে ওই খামার বাড়িতে নিয়ে যেতে চাই একটা জিনিস দেখানোর জন্যে। সেটা হচ্ছে পুকুরের পানি কত পরিষ্কার হতে পারে সেটা স্বচক্ষে দেখা। শীত, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময় এই পুকুরের পানি কাচের মতো ঝকঝক করছে। আমি এই পুকুরের নাম দিয়েছি অশ্রুদিঘি। বলো তো কেন? আমার জীবনে অসংখ্য বাসনার একটি হচ্ছে কোনো এক ভরা পূর্ণিমায় তোমার সঙ্গে অশ্রুদিঘিতে সাঁতার কাটব। অথচ মজার ব্যাপার হচ্ছে আমি সাঁতার জানি না। আচ্ছা হিমু, আমার এই চাওয়া কি খুব বড় কিছু চাওয়া? আমি কখনো কারো কাছে কিছু চাই না। ঠিক করেছি এ জীবনে কিছু চাইব না। আলাদিনের চেরাগের দৈত্য যদি হঠাৎ উপস্থিত হয়ে আমাকে বলে, রূপা চট করে বলো
তোমার 3টা ইচ্ছা আমি পূর্ণ করব। তাহলে মাথা চুলকে আমি বলবো, স্যার থ্যাংক ইউ। আপনার কাছে আমার কিছু চাইবার নেই। আমার যা চাইবার তা চাইতে হবে হিমুর কাছে। ওকে একটু আমার কাছে এনে আপনি বিদায় হন। আপনার গা থেকে বিশ্রী গন্ধ আসছে। দরজায় মিহি করে টোকা পড়ছে। জীবনবাবু কয়েকবার কেশে কেশে ফিসফিস করে ডাকলেন, হিমু ভাই, হিমু ভাই। আমি চিঠি পড়া বন্ধ রেখে বললাম, কি হলো জীবনবাবু? নামটা মনে পড়েছে, বলুন, বলে বিদায় হন। এটা ছাড়া আরও একটা কথা বলতে চাচ্ছি। কাগজে লিখে রাখুন, আমি পরে পড়ব। লিখে রাখতে গিয়েছিলাম, তারপরে দেখি বল পয়েন্টে কালি নেই। আপনার কাছে কি বল পয়েন্ট আছে? আমি দরজা খুলে বললাম, লিখতে হবে না, মুখে বলুন, শুনে নিচ্ছি। তরঙ্গিনী স্টোর থেকে মুহিব সাহেব এসেছিলেন। কিছু বলেছেন? জি না, কিছু বলেননি। ও আচ্ছা। প্রায় সারাদিন বসেছিলেন, দুপুরে কিছু খাননি। 1 কাপ চা আনিয়ে দিয়েছিলাম, সেটাও খাননি। চা না খাওয়ারই কথা, মুহিব সাহেব চা, পান, সিগারেট কিছুই খান না। কি জন্যে এসেছিলেন কিছু বলেননি? জি না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যান। অন্য আরও একটা কথা হিমু ভাই, গোপন কথা। বলুন, কি বলবেন? জীবনবাবু বসলেন, মাথা নিচু করে বসলেন, অসহায় বসার ভঙ্গি। খুব বিপদে পড়েছি হিমু ভাই, ভয়ঙ্কর বিপদ। বলুন। আজ থাক, অন্য একদিন বলবো। আপনার মেয়ে ভালো আছে তো? জি জি, মেয়ে ভালো আছে, ওর কোনো সমস্যা নেই। মেয়েটার বিয়েও মোটামুটি ঠিকঠাক। সিরাজগঞ্জের ছেলে, কাপড়ের ব্যবসা আছে। অতসীকে দেখে পছন্দ করেছে। 3 লাখ টাকা পণ চাচ্ছে। দেব 3 লাখ টাকা, মেস বাড়িটা বেচে দেব। একটাই তো মেয়ে, আমিও একা মানুষ। মেয়ে বিয়ে দিয়ে বাকি জীবনটা হোটেলে কাটিয়ে দেব। বুদ্ধিটা ভালো না হিমু ভাই? হ্যাঁ ভালো। আমি আজ উঠি, অন্য আরেকদিন এসে আমার বিপদের কথাটা বলবো। আমাকে বললে যদি আপনার বিপদ কমে, যদি মনে করেন বিপদ কমবে, তাহলে বলুন। আর যদি বিপদ না কমে, শুধু শুধু কেন বলবেন? রূপার চিঠির শেষটা আমার পড়া হলো না। চিঠি ভাঁজ করে পকেটে রেখে দিলাম। আজ থাক, অন্য কোনো সময় পড়া যাবে। বড় রাস্তার ফুটপাতে উবু হয়ে বসে বয়স্ক এক ভদ্রলোক ঠোঙা থেকে বাদাম নিয়ে নিয়ে খাচ্ছেন। খাওয়ার ব্যাপারটা বেশ আয়োজন আছে। খোসা থেকে বাদাম ছাড়ানো হয়, খোসাগুলো রাখা হয় সামনে। ভদ্রলোক অনেকক্ষণ বাদামে ফু দিতে থাকেন। ফুয়ের কারণে বাদামের গায়ে লেগে থাকা লাল খোসা উড়ে যায়। তখন তিনি অনেক উপর থেকে একটা একটা করে বাদাম তার মুখে ফেলেন। আমি কৌতূহলী হয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার মতো আরও কয়েকজন কৌতূহলী হয়েছে। তারাও দেখি দূর থেকে তাকিয়ে আছে। ভদ্রলোক শেষ বাদামের টুকরো মুখে ফেলে উঠে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, ছোট মামা না? আজ তিনিই আমাকে প্রথম চিনলেন, আমি চিনতে পারিনি। এখন চিনলাম, মোর্শেদ সাহেব। ওই দিন স্যুটটাই পরা ছিলেন, আজ পাজামা পাঞ্জাবি চাদর। ভদ্রলোককে পাজামা পাঞ্জাবিতে আরও সুন্দর লাগছে। কি করছিলেন মোর্শেদ সাহেব? বাদাম খাচ্ছিলাম, অনেক দিন বাদাম খাই না। একটা ছেলে গরম গরম বাদাম ভাজছিল, দেখে লোভ লাগলো। 2 টাকার কিনলাম। অনেকে হাঁটতে হাঁটতে বাদাম খায়, আমি পারি না। ফুটপাতে বসে বাদাম খাচ্ছিলাম। লোকজন এমনভাবে তাকাচ্ছিল যেন আমি একটা পাগল। আপনি ভালো আছেন? জি ছোট মামা, ভালো। এশা, এশা কেমন আছে? মনে হয় ভালোই আছে। আর খারাপ থাকলেও তো আমাকে বলবে না। আপনি কি এর মধ্যে গিয়েছিলেন ওর কাছে? আমি তো 2 দিন পর পরই যাই। ও খুব বিরক্ত হয়, তারপরও যাই। যান, ভালো করেন। নিজের স্ত্রীর কাছে যাবেন না তো কার কাছে যাবেন? মোর্শেদ সাহেব বিষণ্ণ গলায় বললেন, এশাকে এখনও স্ত্রী বলা ঠিক হবে কি না বুঝতে পারছি না। ও উকিলের নোটিশ পাঠিয়েছে, ডিভোর্স চায়। নোটিশ কবে পাঠিয়েছে? কবে পাঠিয়েছে সেই তারিখ দেখিনি, আমি পেয়েছি আজ। খুব মন খারাপ হয়েছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না ছোট মামা, নোটিশ পাওয়ার পর আমার চোখে পানি এসে গেল। সকালে যখন নাস্তা খাচ্ছি তখন নোটিশটা এসেছে, তারপর আর নাস্তা খেতে পারি না। পরোটা ছিঁড়ে মুখে দিয়েছি, চাবাচ্ছি তো চাবাচ্ছি, গলা দিয়ে আর নামছে না। 1 ঢোক পানি খেলাম, যদি পানির সঙ্গে পরোটাটা নেমে যায়। পানি পেটে চলে গেল, কিন্তু পরোটা মুখেই রইল। আসুন মোর্শেদ সাহেব, কোথাও বসি। আপনাকে ক্লান্ত লাগছে, সারাদিনই বোধহয় হাঁটাহাঁটি করেছেন। জি। দুপুরে কিছু খাইনি, এমন খিদে লেগেছে। তারপর বাদাম কিনে ফেললাম 2 টাকার।
কিনতাম না। ছেলেটা গরম গরম বাদাম ভাজছিল, দেখে খুব ভালো লাগলো। আমি ভদ্রলোককে নিয়ে গেলাম সোহরাওয়ার্দী উদ্যানে। সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে গল্প করে, দেখতে ভালো লাগে। এরা যখন গল্প করে তখন মনে হয় পৃথিবীতে এরা দুজন ছাড়া আর কেউ নেই, কোনো দিন থাকবেও না। ক্ষুধা, তৃষ্ণা, শীত, বর্ষা কোনো কিছু এদের স্পর্শ করে না। একবার ঘোর বর্ষায় দুজনকে দেখেছি ভিজে ভিজে গল্প করছে। মেয়েটি কাজল পরে এসেছিল, পানিতে সেই কাজল ধুয়ে তাকে ডাইনির মতো লাগছিল। সেই ভয়ঙ্কর দৃশ্য ছেলেটির চোখে পড়ছে না, সে তাকিয়ে আছে মুগ্ধ চোখে। মোর্শেদ সাহেব। জি। কিছু খাবেন? এখানে ভ্রাম্যমাণ হোটেল আছে, চা, কোল্ড ড্রিঙ্কস, এমনকি বিরিয়ানির প্যাকেট পর্যন্ত পাওয়া যায়। আমি কিছু খাবো না। আচ্ছা ছোট মামা, আপনি আমাকে মোর্শেদ সাহেব ডাকেন কেন? আপনি আমার নাম ধরে ডাকবেন। আপনি হচ্ছেন এশার মামা। আচ্ছা তাই ডাকবো। এখন বলুন তো, এশা আপনাকে ডিভোর্স দিতে চাচ্ছে কেন? আমি তো মামা অসুস্থ, খারাপ ধরনের অ্যাপিলেপসি। ডাক্তাররা বলেন গ্র্যান্ড মোল। এক একবার যখন অ্যাটাক হয় ভয়ঙ্কর অবস্থা হয়। অসুখের জন্য চাকরি টাকরি সব চলে গেছে। অ্যাটাক কি খুব ঘন ঘন হয়? আগে হতো না, এখন হচ্ছে। চিকিৎসা করাচ্ছেন না? চিকিৎসা তো মামা নেই। ডাক্তাররা কড়া ঘুমের ওষুধ দেয়, এগুলি খেয়ে খেয়ে মাথা যে কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আমাদের বাসার সামনে কোনো আম গাছ নেই, কিন্তু যখনই আমি বাইরে থেকে বাসায় যাই তখনই আমি দেখি বিশাল এক আম গাছ। চোখে দেখেন? জি দেখি। শুধু গাছ দেখি তাই না, গাছে পাখি বসে আছে সেগুলি দেখি। ওরা কিচিরমিচির করে ডাকে, সেই শব্দ শুনতে পাই। বলেন কি? মোর্শেদ সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু যেতে ইচ্ছা করে না। তার উপর শুনেছি ওরা অনেক টাকা নেয়। জমানো টাকা খরচ করে করে চলছি তো মামা, প্রায় শেষ হয়ে এসেছে। আমার চেনা একজন সাইকিয়াট্রিস্ট আছেন, আমি একদিন তার কাছে আপনাকে নিয়ে যাব। জি আচ্ছা, চলুন আপনাকে বাসায় দিয়ে আসি। আমি এখন বাসায় যাব না মামা। উকিল নোটিশটা টেবিলে ফেলে এসেছি। বাসায় গেলেই নোটিশটা চোখে পড়বে, মনটা হবে খারাপ। এখন বসে থাকতেই ভালো লাগছে। বেশ, তাহলে বসে থাকুন। মোর্শেদ সাহেব ইতস্তত করে বললেন, মামা আপনি কি একটু এশার সঙ্গে কথা বলবেন? কোনো লাভ হবে না জানি, তবু যদি একটু। আমি বলবো। আমার একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা বিক্রি করে দেব বলে ঠিক করেছি। হাত এক্কেবারে খালি হয়ে এসেছে। দেখবেন তো কাউকে পাওয়া যায় কিনা। বিয়ের সময় কিনেছিলাম, এশার খুব ছবি তোলার শখ ছিল, ওর জন্যই কেনা। আচ্ছা দেখব ক্যামেরা বিক্রি করা যায় কিনা। থ্যাঙ্কস মামা। আপনি সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের সঙ্গেও একটু কথা বলবেন, কত টাকা নেন এই সব। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে এলাম। মোর্শেদ সাহেব পা তুলে সন্ন্যাসীর ভঙ্গিতে বসে আছেন। দূর থেকে দৃশ্যটা দেখতে ভালো লাগছে। নিতু একজন সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিয়েছিল, কার্ডটা হারিয়ে ফেলেছি। নিতুর কাছ থেকে ঠিকানা নিয়ে একবার ভদ্রলোকের সঙ্গে আলাপ করে আসতে হবে। নিতুর সাইকিয়াট্রিস্ট ভদ্রলোকের নাম ইরতাজুল করিম। নামের শেষে ABCD অনেক অক্ষর। এতগুলি অক্ষর যিনি জোগাড় করেছেন তার অনেক বয়স হবার কথা, কিন্তু ভদ্রলোক মধ্যবয়স্ক এবং হাসি খুশি। মুখে জর্দা দেয়া পান। বিদেশি ডিগ্রিধারী ভদ্রলোকেরা জর্দা দেয়া পান খান না, আর খেলেও বাড়িতে চুপি চুপি খান। কেউ এলে দাঁত মেজে বের হন। এই ভদ্রলোক দেখি বেশ আয়েশ করে পান খাচ্ছেন এবং পিক করে অ্যাস্ট্রেতে পানের পিক ফেলছেন। তার চেম্বারটাও সুন্দর, অফিস অফিস লাগে না, মনে হয় ড্রয়িং রুম। ডাক্তার সাহেবের ঠিক মাথার উপর ক্লদমনের আঁকা ওয়াটার লিলির বিখ্যাত পেন্টিং এর প্রিন্ট দেখতেই এত সুন্দর, আসলটা না জানি কত সুন্দর। আমি ডাক্তার সাহেবের সামনের চেয়ারটায় বসলাম। ভদ্রলোক আমার দিকে ঝুঁকে এসে বললেন, কেমন আছেন হিমু সাহেব? জি ভালো। ইয়াদ সাহেবের স্ত্রী মিসেস নিতু অনেক দিন আগেই আপনার ব্যাপারে আমাকে টেলিফোন করেছিল। তাও একবার না, দুবার। তাদের মতো ফ্যামিলি থেকে যখন দুবার টেলিফোন আসে তখন চিন্তিত হতে হয়। আমি চিন্তিত হয়েই আপনার জন্য অপেক্ষা করছি। আরাম করে বসুন তো। আমি নড়েচড়ে বসলাম। ডাক্তার সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, আসতে এত দেরি করেছেন কেন? টাকা পয়সা ছিল না, তাই দেরি করেছি। আপনি কত টাকা নেন
তা তো জানি না। আমি অনেক টাকা নেই, তবে টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার চিকিৎসার সমস্ত ব্যয়ভার মিসেস নিতু নিয়েছেন। আমি তাহলে অসুস্থ? ওনার তাই ধারণা। আপনার কি ধারণা ডাক্তার সাহেব? আপনার সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা না বলে ধরতে পারবো না। কথাবার্তা বললেই ধরতে পারবেন? হ্যাঁ, পারবো, পারা উচিত। অবশ্যই আমার প্রশ্নের উত্তরে আপনাকে সত্যি কথা বলতে হবে। আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অধিকাংশ লোক তাই করে। সাইকিয়াট্রিস্টদের বিভ্রান্ত করার চেষ্টা করে। বিভ্রান্ত করার চেষ্টা থেকেই তো আপনার ধরতে পারার কথা লোকটি কি চায়, তার সমস্যা কি। ধরতে চেষ্টা করি, সবসময় পারি না। মানুষের ব্রেইন নিয়ে আমাদের কাজকর্ম। সেই ব্রেইন কেমন জটিল তা কি আপনি জানেন হিমু সাহেব? জানি না, তবে আজ করতে পারি। না, আপনি আজও করতে পারেন না। মানুষের ব্রেইনে আছে 1 বিলিয়ন নিউরন। এক একটি নিউরনের কর্মপদ্ধতি বর্তমান আধুনিক কম্পিউটারের চেয়ে জটিল। বুঝতে পারছেন কিছু? না, বুঝতে পারার কথাও না। এখন আমরা কথা বলা শুরু করি। আপনি বেশ রিল্যাক্সড ভঙ্গিতে নিজের কথা বলুন তো শুনি। যা মনে আসে বলতে থাকুন। নিজের কথা বলুন, নিজের বাবা মা আত্মীয় স্বজনের কথা বলুন, বন্ধু বান্ধবের কথা বলুন, চা খেতে খেতে, সিগারেট খেতে খেতে বলুন। আমাকে কি কোচে শুয়ে নিতে হবে না? না, ওইসব ফ্রয়েডীয় পদ্ধতি বাতিল হয়ে গেছে। আপনি শুরু করুন। আপনার কি তাড়া আছে ডাক্তার সাহেব? না, আমার কোনো তাড়া নেই। অন্য সব রোগী বিদায় করে দিয়েছি। আপনি হচ্ছেন বিশেষ এক রোগী, ভেরি স্পেশাল। চা দিতে বলি নাকি কফি খাবেন? চা কফি কিছুই লাগবে না। যা শুনতে চাচ্ছেন বলছি। দুভাবে বলতে পারি, সাধারণভাবে কিংবা ইন্টারেস্টিং করে। কিভাবে শুনতে চান? সাধারণভাবেই বলুন। ইন্টারেস্টিং করার প্রয়োজন দেখছি না। আমার ধারণা এমনিতেই ইন্টারেস্টিং হবে। আমি কি পা উঠিয়ে বসতে পারি? পারেন। আমি জীবন ইতিহাস শুরু করলাম। ডাক্তার সাহেব, আমার বাবা ছিলেন একজন অসুস্থ মানুষ, সাইকোপ্যাথ, এবং আমার ধারণা খুব খারাপ ধরনের সাইকোপ্যাথ। তার মাথায় কি করে যেন ঢুকে গেল মহাপুরুষ তৈরি করা যায়। যথাযথ ট্রেনিং দিয়েই তা সম্ভব। তার যুক্তি হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডাকাত, খুনি যদি শিক্ষা এবং ট্রেনিংয়ে তৈরি করা যায়, তাহলে মহাপুরুষ কেন তৈরি করা যাবে না? অসুস্থ মানুষদের চিন্তা হয় সিঙ্গেল ট্র্যাকে। তার চিন্তা সেই রকম হলো। তিনি মহাপুরুষ তৈরির খেয়ালে নামলেন। আমি হলাম তার একমাত্র ছাত্র। তিনি এগুলেন খুব ঠান্ডা মাথায়। তার ধারণা হলো আমার মা বেঁচে থাকলে তিনি তাকে এ জাতীয় ট্রেনিং দিতে দেবেন না। কাজেই তিনি মাকে সরিয়ে দিলেন। সরিয়ে দিলেন মানে? মেরে ফেললেন? কি বলছেন এসব? আমি অবশ্যই মাকে খুন হতে দেখিনি। তেমন কোনো প্রমাণও পাইনি। বাবা প্রমাণ রেখে খুন করবেন এমন মানুষই না। খুব ঠান্ডা মাথার লোক। তার মাথা এত ঠান্ডা যে মাঝে মাঝে আমার মনে হতো তিনি অসুস্থ ছিলেন না। অসুস্থ মানুষ এত ভেবেচিন্তে কাজ করে না। অসুস্থ মানুষের মাথা এত পরিষ্কার থাকে না। তারপর বলুন, আপনার কাছে কি ইন্টারেস্টিং মনে হচ্ছে? অবশ্যই ইন্টারেস্টিং, তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমি হেসে ফেললাম। ডাক্তার সাহেব বললেন, হাসছেন কেন? আমি বললাম, গল্প বলে আমি আপনাকে বিভ্রান্ত করব না। আপনি নিশ্চিন্ত থাকুন। যা বলছি সবই সত্যি। আপনাকে গল্প ছাড়াই আমি বিভ্রান্ত করতে পারি। করুন তো দেখি। আমি হাসি মুখে কিছুক্ষণ ডাক্তার সাহেবের দিকে তাকিয়ে সহজ গলায় বললাম, আপনার বাড়িতে এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ছোট মেয়ে কিছুক্ষণ আগে তার পায়ে কিংবা হাতে ফুটন্ত পানি ফেলেছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। আপনি আমাকে এই কথা বিশ্বাস করতে বলছেন? জি, বলছি। ইরতাজুল করিম সাহেব অ্যাস্ট্রেতে পানের পিক ফেলতে ফেলতে বললেন, হিমু সাহেব, আপনি কি চান আমি বাসায় টেলিফোন করি? করুন। ডাক্তার সাহেব টেলিফোন করতে লাগলেন। লাইন এনগেজড পাওয়া যাচ্ছে। ডাক্তার সাহেবের চোখ মুখ শক্ত হতে শুরু করেছে। তিনি রিসিভার নামিয়ে রাখছেন, আবার ডায়াল করছেন। আমি সিগারেট ধরিয়ে আগ্রহ নিয়ে ডাক্তার সাহেবকে দেখছি। ডাক্তার ডায়াল করতে করতে তিনি আমার দিকে সরু চোখে তাকাচ্ছেন।
লাইন পেতে তার 10 মিনিটের মতো লাগলো। এই 10 মিনিটে তিনি ঘেমে গেলেন, কপাল ভর্তি ফোঁটা ফোঁটা ঘাম। লাইন পাবার পর তিনি কাপা গলায় বললেন, কে কে? ওপাশে কথা শুনতে পাচ্ছি না, তবে ডাক্তার সাহেবের কথা থেকে বুঝতে পারছি ওপাশে তার স্ত্রী ধরেছেন। ডাক্তার সাহেব বলছেন, কেমন আছো? সবাই ভালো? সূচি কী করছে? টিভি দেখছে? আমার আসতে দেরি হবে, আচ্ছা রাখি। তিনি রিসিভার নামিয়ে রেখে রাগী গলায় বললেন, আমার ছোট মেয়ে সূচি ভালো আছে, টিভি দেখছে। আপনি আমাকে ভয় দেখালেন কেন? ভয় তো দেখাইনি, বিভ্রান্ত করেছি। আপনার মতো অতি আধুনিক একজন মানুষ আমার কথা বিশ্বাস করে আতঙ্কে অস্থির হয়ে গেলেন। কাজেই দেখুন, বিভ্রান্ত করতে চাইলে আমি কি করতে পারি? আমি কি আমার জীবন বৃত্তান্ত বলবো, না আপনি উৎসাহ হারিয়ে ফেলেছেন? বলুন, সংক্ষেপে বলুন, ডিটেলসে যেতে হবে না। সংক্ষেপেই বলছি, বাবা আমাকে মহাপুরুষ বানানোর কাজে লেগে গেলেন। আমাকে সংসার, চারপাশের জীবন, অপরূপ প্রকৃতি প্রসঙ্গে নিরাসক্ত করতে চাইলেন। কিভাবে? বুদ্ধি খাটিয়ে আসক্তি কাটানোর তিনি নানা পদ্ধতি বের করেছিলেন। সংক্ষেপে বলতে বলছেন বলেই পদ্ধতিগুলি আর বর্ণনা করছি না। একটি পদ্ধতি বলুন। একবার বাবা আমার জন্য একটি তোতা পাখি আনলেন। আমার বয়স তখন 4 কিংবা 5। আমি পাখি দেখে মুগ্ধ। বাবা বললেন, তোতা খুব সহজে কথা শিখতে পারে, তুই ওকে কথা শেখা। রোজ এর কাছে দাঁড়িয়ে বলবি, হিমু হিমু, একদিন দেখবি সুন্দর করে তোতা তোকে ডাকবে, হিমু হিমু। আমি মহা উৎসাহে পাখিকে কথা শেখাই। একদিন সত্যি সত্যি সে পরিষ্কার গলায় ডেকে উঠল, হিমু হিমু। আমি আনন্দে কেঁদে ফেললাম। বাবা তখন পাখিটাকে খাঁচা থেকে বের করে এক টানে মাথাটা ধর থেকে আলাদা করে ফেললেন। ডাক্তার সাহেব চাপা গলায় বললেন, মাই গড। আমি হাসি মুখে বললাম, আপনি চাইলে আরও 2-1টা পদ্ধতির কথা বলতে পারি, বলবো? না থাক, আমি আর শুনতে চাচ্ছি না। মানুষের চরিত্রের ভয়ঙ্কর দিকগুলিও আমি যেন জানতে পারি, বাবা সেই ব্যবস্থা করলেন। কিছু ভয়ঙ্কর ধরনের মানুষের সঙ্গে আমাকে বাস করতে পাঠালেন। তারা সম্পর্কে আমার মামা, পিশাচ চরিত্রের মানুষ। বলতে পারেন আমি আমার জীবনের একটি অংশ পিশাচদের সঙ্গে কাটিয়েছি। তবে মামারা আমাকে অত্যন্ত স্নেহ করতেন, যাকে বলে অন্ধ স্নেহ। পাগলদের বিচিত্র মানসিকতা যেন আমি ধরতে পারি, সেজন্য তিনি প্রায়ই বাসায় পাগল ধরে নিয়ে আসতেন। যত্ন করে 2 দিন 3 দিন রাখতেন। একজন এসেছিলেন ভয়াবহ উন্মাদ। সে রান্নাঘর থেকে বটি এনে আমার গায়ে কোপ বসিয়েছিল। পিঠে এখনও দাগ আছে, দেখতে চান? না, আজ বরং থাক, আর শুনতে ভালো লাগছে না। 1 সপ্তাহ পর ঠিক এই দিনে আবার কথা বলবো। আমি ডায়েরিতে লিখে রাখলাম, একটু রাত করে আসুন, 10টার দিকে। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যান। আমার নিজের শরীরও ভালো লাগছে না। মনে হচ্ছে আপনার গল্প আমাকে এফেক্ট করেছে। যাবার আগে শুধু বলে যান, আপনার বাবার এক্সপেরিমেন্ট কি সফল হয়েছে? আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, সফল হয়নি। বাবার এক্সপেরিমেন্টে ত্রুটি ছিল। তিনি মানুষের অন্ধকার দিকগুলি আমাকে দেখাতে চেয়েছিলেন, আলোকিত দিক দেখাতে পারেননি। আমার প্রয়োজন ছিল ঈশ্বরের কাছাকাছি একজন মানুষ, যে আমাকে শেখাবে ভালোবাসা, আনন্দ, আবেগ এবং মঙ্গলময় মহাসত্য। আমি নিজে এখন সেই রকম মানুষই খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। পেলে বাবার এক্সপেরিমেন্টের ফল দেখতে পারতাম। আপনি বিশ্বাস করেন মহাপুরুষ হওয়া সম্ভব? হ্যাঁ, করি। ডাক্তার সাহেব, আরেকটা কথা আপনাকে বলা দরকার। আমি কিন্তু মাঝে মাঝে ভবিষ্যৎবাণী করতে পারি। কিছু একটা বলি, তা লেগে যায়। আপনাকে যখন বললাম আপনার মেয়ে গরম পানিতে পুড়ে গেছে, তখন আমি নিজে পুরোপুরি নিশ্চিত ছিলাম না যে তাই ঘটেছে। আপনি হয়তো লক্ষ্য করেননি যে আমি বলেছি আপনার সবচেয়ে ছোট মেয়ে। আমি জানতাম না আপনার কয়েকটি মেয়ে আছে। কাকতালীয় ব্যাপার হিমু সাহেব। ঠিক কাকতালীয় নয়। আপনি কি আরেকবার টেলিফোন করে দেখবেন? না, আপনি একবার আমাকে বিভ্রান্ত করেছেন, আমি দ্বিতীয়বার আমাকে বিভ্রান্ত করার সুযোগ আপনাকে দেব না। আপনি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, তবে আমাকে বোকা ভাবারও কারণ নেই। আমি হেসে ফেললাম। ডাক্তার বললেন, আপনি কোথায় যাবেন বলুন, আসুন আমার সঙ্গে, আপনাকে নামিয়ে দেব। চলুন। বেশিরভাগ ডাক্তার নিজের গাড়ি নিজেই চালান। শিক্ষকরা যেমন সবাইকে ছাত্র মনে করেন, ডাক্তাররাও সেরকম সবাইকে রোগী ভাবেন। গাড়িও তাদের কাছে রোগীর মতো। নিজের রুগী অন্যকে দিয়ে ভরসা পান না। তারা নিজেদের গাড়ি নিজেরাই চালান।
তবে ইনি ব্যতিক্রমী ডাক্তার, কারণ তার গাড়ি ড্রাইভার চালাচ্ছে, তিনি হাত পা ছড়িয়ে পেছনের সিটে বসেছেন, আমি তার পাশে বসলাম। পান খাবেন হিমু সাহেব? জি না। পান খাওয়ার এক বিশ্রী অভ্যাস এক রুগী আমাকে ধরিয়ে দিয়ে গেছে। আমি জন্মেও পান খেতাম না। সেই রুগী রূপার তৈরি এক পানের কৌটা বের করে বলল, পান খাবেন ডাক্তার সাহেব? আমি কৌটা দেখে মুগ্ধ হয়ে একটা পান নিলাম। সেই থেকে শুরু, এখন দিনরাত পান খাই। পান কেনা হয় পণ হিসাবে। সব বড় জিনিসই ছোট থেকে শুরু হয়। ঠিক বলেছেন। ইউ স্টার্ট বাই কিলিং এ বার্ড, ইউ এন্ড বাই কিলিং এ ম্যান। আপনি নামবেন কোথায়? যে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। সে কি, পার্টিকুলার কোথাও নামতে চান না? জি না। আচ্ছা ডাক্তার সাহেব, আমার এক বন্ধুকে কি আপনার কাছে নিয়ে আসতে পারি? অবশ্যই পারেন। উনি কি আপনার মতো? না, আমরা কেউ কারো মতোই নই ডাক্তার সাহেব, আমরা সবাই আলাদা। আমার কাছে আনতে চাচ্ছেন কেন? ওই ভদ্রলোকের একটা সমস্যা আছে। উনি থাকেন খিলগাঁয়, একতলা বাসা। ওনার বাসার সামনে কোনো গাছপালা নেই, কিন্তু উনি সবসময় বাড়ির সামনে একটা প্রকাণ্ড আম গাছ দেখেন। এর মানে কি? ভদ্রলোককে একবার নিয়ে আসবেন। আচ্ছা, আনবো। হিমু সাহেব? জি। চলুন আমার সঙ্গে, আমার বাসায় চলুন, একসঙ্গে ডিনার করব। আপত্তি আছে? না, আপত্তি নেই। আমরা ধানমন্ডি ৩ নম্বর রোডের কম্পাউন্ড দেয়া দোতলা একটা বাসার সামনে থামলাম। গেটটা খোলা, গেটের সামনে জটলা হচ্ছে। জানা গেল এই বাড়ির ছোট মেয়েটা কিছুক্ষণ আগে গরম পানির গামলায় পড়ে ঝলসে গেছে। তাকে অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার ইরতাজুল করিম ছুটে ভিতরে চলে গেলেন। আমি একা একা দাঁড়িয়ে রইলাম। ডাক্তার সাহেব প্রায় সঙ্গে সঙ্গেই ফিরলেন। যান্ত্রিক গলায় বললেন, চেম্বার থেকে ফিরে আমি সবসময় গরম পানিতে গোসল করি। ঘরে ওয়াটার হিটার আছে, আজই হিটারটি কাজ করছিল না বলে আমার জন্য পানি গরম করেছে। আমি বললাম, খুব বেশি পুড়েছে? ডাক্তার সাহেব নিচু গলায় বললেন, হ্যাঁ, তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। চলুন আমরাও হাসপাতালে যাই। ডাক্তার সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনাকে হাসপাতালে যেতে হবে না, সরি, আপনাকে আজ ডিনার খাওয়াতে পারছি না। অডিও বুকস ইকো বাংলায় এতক্ষণ শুনছিলেন লেখক হুমায়ুন আহমেদের হিমু সিরিজের আরেকটি জনপ্রিয় উপন্যাস হিমু। আজ ছিল এর প্রথম পর্ব। গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। গল্প সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।